ওয়াশরুমে টানা 1 ঘন্টা পানির দিকে তাকিয়ে বসে আছি। এত শীতে তোরা আমি কিভাবে ঢালবো রে পানি? গালে হাত দিয়ে ভাবছি শুধু, আর পানির দিকে তাকিয়ে আছি। এই ভাই, তোর এতটুকু মায়া হয় না? ওরে পানি, তুই দেহ পাবি কিন্তু আমার মন পাবি না রে। ওদিকে আমার আম্মু কিচেন থেকে ডাকছে। নাইম, আমি ওয়াশরুম থেকে বললাম, জি জি আম্মু। বলছি গোসল করবি নাকি এখনো পানির দিকে তাকিয়ে বসে আছিস? জলদি কর। হ্যাঁ হ্যাঁ, এই তো আম্মু, করে নিচ্ছি। কিভাবে না বলবো, আজ 7 দিন পাক্কা গোসল করিনি, শুধু বডি স্প্রে দিয়ে কাটিয়ে দিয়েছি। তাতে কি? চল ভাই নাইম, আজও বডি স্প্রে সাহারা নিয়ে পানিকে টাটা বাই বাই বলে দেই। আমি এবার পানিকে টাটা বাই বাই বলে মাথায় একটু পানি মেখে নিলাম, নয়তো আম্মু বুঝতে পেরে যাবে, আর তাতে আমার ইজ্জতের ফালুদা হয়ে যাবে। আমি এবার রুমে পৌঁছাতেই, নাইম, তোর আজ ইন্টারভিউ, জলদি কর বাবা, কখন যাবি? শালার পড়াশোনা শেষ হতে না হতেই জব খোঁজা শুরু। ভেবেছিলাম স্টাডি করে একটু ফ্রেন্ডদের সাথে চিল করব, কিন্তু না, আমরা তো ছেলে, আমাদের তো মাথার উপরে দায়িত্ব। এটা আমার গণধর আব্বু বলেছে। আম্মু, ছেলে রোজগার করে টাকা কি এখনই বাসায় আনা দরকার? কোথায় একটু বলবা নাইম, যা একটা দুটো প্রেম কর, তারপর বিয়ে, হানিমুনে যা, একটু একটু বেশি করে হ্যান্ড বানিয়ে দিবা, তা না করে ছেলেকে জবের জন্য পাঠিয়ে দিচ্ছ। ভাইরে ভাই, সাথে সাথে শেরের আওয়াজ। শালা যেখানেই বাঘের পায় সেখানেই সন্ধ্যা হয়। আরে আমার বাসায় শের হচ্ছে আমার আম্মু। হ্যাঁ, তোমায় তো মন্ত্র হানিমুনে পাঠাবো। কুলাঙ্গার কোথায় একটা, 2 পয়সা রোজগার নেই, আর এদিকে স্বপ্ন দেখো ছেলে আমার হানিমুনে বিয়ে করবে। বলি খাওয়াবি কি রে বৌমাকে? আচ্ছা পাঠক ভাইয়েরা, আপনারাই বলেন, আমার কি স্বপ্ন থাকতে পারে না? কেউ বুঝলোই না আজ পর্যন্ত। আমি এবার ড্রেস পরে সারা শরীরে বডি স্প্রে লাগিয়ে ড্রয়িং রুমে গেলাম। দেখি আমার বাসার শের বসে আছে, আর ওদিকে আম্মু কিচেন থেকে। বস টেবিলে, খেয়ে যাবি। আমি এবার আব্বুর সামনে বসতেই আব্বু বলতে শুরু করলো, হতচ্ছাড়া আজও গোসল করেনি, সারা শরীরে বডি স্প্রে মেরে বের হয়েছে। এই রে, আব্বু তাহলে বুঝতে পেরে গেল নাকি? এই যদি তো ফালুদা হয়ে যাবে। এই শুনছো নাইমের আম্মু, তোমার ছেলেকে গোসল করতে বলবা, না হলে কিন্তু আমি বাসা থেকে ওকে লাথি মেরে বের করে দিব, বলে দিচ্ছি। আমায় যে বের করে দিবা, তাহলে এই সম্পত্তিগুলো কার নামে লিখবে শুনি? তুমি কি চাও না তোমার নাতি নাতনিদের কোলে নিতে? আব্বু রেগে গেল। এই তোর লজ্জা করে না এসব বলতে? এখনো বাপেরটাকে গিলছিস, আবার বলছিস সম্পত্তি চাই? খাওয়াচ্ছি এটাই অনেক। জি জি আব্বু, আর সম্পত্তিটাও দিয়ে দিলে ভালো হয়। আব্বুর রাগ কন্ট্রোল করতে না পেরেই, এই নাইমের আম্মু, একে থামাও, নাহলে আমি বাসা থেকে সারা জীবনের মতো চলে যাব, থাকবো না তোমার পেটাতে। আম্মু এবার হাসতে হাসতে কিচেন থেকে বেরিয়ে আসলো। আহ নাইম, কি হচ্ছে? চুপ কর। আমি আবারও হেসে আব্বুর দিকে তাকালাম। বেশ, চলে যাব ভালো কথা, কিন্তু কিছু টাকা দিয়ে দাও। বুঝতেই পারছো, বাজারে জিনিসপত্র শাকসবজি আনতে হবে, তাই না? আব্বু রেগে পুরো আগুন। নাইমের আম্মু, আমি কিন্তু এবার ওকে জুতোর বাড়ি দিব। আমি সাথে সাথে 5টা আঙ্গুল দেখিয়ে, একটা জুতার বাড়িতে 5 টাকা, যতটা মারবা ঠিক অত করেই টাকা দিবে। আমি কিন্তু খুব পাক্কা হিসেবেই। আমি এবার রেগে গিয়ে আমার মাথায় একটা থাপ্পড় মারলো। এই চুপ কর। আমি এবার চুপ করে খাবার খেতে লাগলাম। খাবার শেষ করে আম্মুর আঁচলে হাত মুখ মুছতে যাব। এই গামছায় হাত মুছে ওই। বাবা, তোমার বউ বলে তুমি, আমি হাত মুছতে পারবো না নাকি? আমারও আম্মু, আমি মুছতে পারি। ওকে, চুপ থাকো এখন। এই নাইমের আম্মু, এই ছেলেটা দিন দিন যত বড় হচ্ছে তত ফাজলামি করা শুরু করছে। সব তোমার জন্য। আমি আবার কি করলাম? আমি গেলাম তোদের বাপ বেটার মাঝে, আমি নাই। এটা বলে আম্মু কিচেনে চলে গেল। আমি এবার আব্বুর দিকে তাকিয়ে আছি। আব্বু, আজ তো আমার ইন্টারভিউ। জি জি, দেওয়া তো লাগবে তো, করে দিলাম বাবা, ভালো করে দিস। কি কিপটা, জানে টাকা লাগবে আমার, তাই কথাটা পাল্টে দেওয়ার চেষ্টা। বাট আমি পিচ্ছি পণ্ডিত, আমি আমার আব্বুর রক্তই। আমিও জানি বাপের কাছে কিভাবে টাকা নিতে হয়। আমি একটু নরম সুরে বললাম, আব্বু, আমার টাকা লাগবে, মানে ভাড়া। টাকা মানে? কোনো কাজ করিস না নাকি যে তোকে টাকা লাগবে? কাজ করি তো। কি কাজ করিস তুই? প্রতিদিন সকালে একবার করে খবরের কাগজ পড়ি। ওটা আমার কাজ হলো কি না কে? যা বাবা, তুমি তো সেদিন বললা যে খবরের কাগজ পড়াও অনেক ভালো কাজ, তো কাজ হলো না এটা? দাও, এবার টাকা দাও, লেট হচ্ছে তো। আব্বু আমার মুখের দিকে হা হয়ে তাকিয়ে আছে, ভাবছে হয়তো কি হারামি আমার ছেলেটা, বাপকে বোকা বানিয়ে দিচ্ছে। আমি এবার আব্বুর বুক পকেটে হাত দিয়ে একটা 500 টাকার নোট নিয়ে বেরিয়ে পড়লাম। আমার আব্বুর টাকায় কেনা বাইক নিয়ে আসার আগে আব্বু চিৎকার করলো, আজ যদি না জব কনফার্ম করে
নিয়ে আসতে পারিস তাহলে তোর থেকে এ বাসায় ভাত বন্ধ। রাস্তায় যাচ্ছি। আহ, কি সুখ, সুখ না চাই, হাতগুলো যেন বরফে জমে যাচ্ছে, কি ঠান্ডা লাগতেছে। না, আমার দেখছি চা আর সিগারেটের শরণার্থী হতেই হবে। তাই আমি একটা চায়ের দোকানে গিয়ে দাঁড়ালাম। দোকান থেকে চা আর সিগারেট নিলাম, এক হাতে চায়ের কাপ আর এক হাতে সিগারেট। কিছুক্ষণ পর দেখলাম রাস্তার ওপাশে একটা গাড়ি দাঁড়ালো। আমি কেয়ার না করেই চা সিগারেটের মজা নিচ্ছি। গাড়ি থেকে একটা মেয়ে বের হলো, গাড়ির পিছনে এলো এবং চাকার দিকে তাকিয়ে কি যেন দেখছে। মুখটা চলে যেন দেখতে পারছি না। এবার উঠে দাঁড়াতেই আমার গলায় চা আটকে গেল, চোখগুলো বড় বড় হয়ে গেল। কি মেয়ে রে! ওহ, শাড়িতে, নীল চুড়িতে, কালো চুল। আমার মনের মধ্যে ঘন্টা বেজে গেল। মেয়েটার সামনে আমাকে যেভাবে যে হোক যেতে হবে। এটা মেয়ে নাকি অপ্সরা, টোটাল লিপস্টিক। মনটা এখন বলছে, আম্মু তোমার বৌমা খুঁজে পেয়েছি, কিন্তু যাবো কিভাবে? কোনো আইডিয়া তো মাথায় আসছে না। একটা আইডিয়া অবশ্যই এলো, যদি আমি বাইকটা মেয়েটার গাড়ির পেছনে মারি তবে মেয়েটার সাথে কথা বলার সুযোগ পাবো একটু হলেও। তারপরে মনে হলো আমার বাসার শেরের কথা, যদি বাইকের কিছু হয় আমায় মেরে ভর্তা বানিয়ে ফেলবে। তবুও চিন্তা করে দেখলাম, নাইম, বাইক হারালে বাইক পাওয়া যাবে রে, কিন্তু এরকম মেয়ে হারালে আর পাবি না। যাই হোক, আমি আর চিন্তা না করেই ইউটার্ন মেরে মেয়েটার গাড়িতে এসে মারতেই আমার বাইক নিয়ে পড়ে গেলাম। মেয়েটার তোলার জায়গায় দেখে আমার দিকে কড়া লোক নিয়ে তাকিয়ে আছে। এই কানা নাকি, দেখতে পান না চোখে? আমি এবার অনেক কষ্টে উঠলাম, সরি, আমি দেখতে পাইনি। মেয়েটা এবার মাথায় হাত দিই। স্ক্রু ঢিলা নাকি? আমি কোনো কথা না বলে মেয়েটার মুখের দিকে তাকিয়ে আছি। মুখটা গোল, পুরাই গোলুমুলো, গালে একটা ভাঁজ মানে টোল, ঠোঁটে কমলা রঙের লিপস্টিক, কানে ঝুমকা। আমি নিজের অজান্তেই এই মেয়ের চুল সরিয়ে ঝুমকো দুলিয়ে খোপায় বেলি ফুল গুছিয়ে দিতে চাই। আমি মেয়েটার চোখে চোখ সরাতে পারছি না। মাশাল্লাহ, মেয়েটা এবার চিৎকার করে বলল, ও হ্যালো, কি যাতা বলছেন মিস্টার? আমি একটু হেসে হেসেই আবার রাগার ভাব ধরে বললাম, আমি কিচ্ছু করে ধাক্কা মেরেছি? ও হ্যালো মানে কি? হ্যাঁ, রাস্তার মাঝে গাড়ি রেখেছেন, আবার আমার দিকে আঙ্গুল তুলছেন। আঙুল তুলবো না তো কি আপনাকে গুড় দিয়ে চাটাবো? তাহলে বেশ ভালোই হয়। গুড়ের দাম কিন্তু আমি দিতে পারবো না, আমার কাছে এখন টাকা নেই। আপনি বরং দিয়ে রাখেন, আমি পরে দিয়ে দেবনি। বাইরে মেয়েটা তো পুরো রেগে আগুন হয়ে গেল আমার এই কথাটা শুনে। এই কুত্তার বাচ্চা! কুত্তার বাচ্চা বলতেই আমি রেগে গেলাম। এই শেওড়া গাছের পেতনি! এই পেতনি মানে যাতা বলবি না। তুই পেতনিকেও হার মানাবি? তুই তো ডাইনি, দজ্জালের শাশুড়ি আম্মা। এই শেওড়া গাছের পেতনি! ভাইরে ভাই, একথা বলার সাথে সাথে আমার কলা ধরে নিল, আর আমি রেগে মেয়েটার চুল ধরে নিলাম, কারণ মেয়েটা আমায় কুত্তার বাচ্চা বলেছে। অবশ্য দোষটা আমারই। আমাদের একে অপরের এমন অবস্থা দেখে পাবলিক আমাদের দুজনকে ছাড়িয়ে দিল। তবুও মেয়েটা আমার দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রচুর রেগে গিয়ে বলল, তোকে আমি ছাড়বো না। যা যা, তোর কাছেই আমি যাব না। পেতনিরা অবশ্য কাউকে ধরলে ছাড়েই না। এটা বলে আমি এবার বাইকের কাছে গেলাম। শালা বাইকের ক্ষতি হয়েছে, ট্যাঙ্কিতে ঘষা লেগেছে, আব্বা আমায় মেরে তক্তা বানিয়ে ফেলবে। আমি এবার ভাবলাম মেয়েটার বড় গাড়ি, শালি মনে হচ্ছে ধনী ফ্যামিলির মেয়ে। আমি এবার সবার সামনে এসে বললাম, দেখুন, এখানে পুরোটাই বড় গাড়ি দোষ, তাই আমার যা ক্ষতি হয়েছে তা আমি ক্ষতিপূরণ চাই। ক্ষতিপূরণ? এই তোর কি ক্ষতি করেছি আমি? দেখছেন ভাইয়ারা, আপনাদের সামনে কীভাবে আমায় অপমান করা হচ্ছে। নিজে ধাক্কা দিয়ে এখন জিজ্ঞাসা করছে কি ক্ষতি হয়েছে। কি মিথ্যাবাদী! জি, এখন তো বলবেনি, শাক দিয়ে মাছ ঢাকা যায় না ম্যাম, টাকা দেন আমায়। এবার পাবলিক বলতেই মেয়েটা নিরুপায় হয়ে টাকা দিল। আমি এবার বাইক গ্যারেজে নিয়ে রিক্সা চড়ে অফিসে গেলাম। একে একে ইন্টারভিউ নিচ্ছে, আমার এবার দেওয়ার পালা। আমি দরজার কাছে গিয়ে মাথা নিচু করে দাঁড়ালাম। মে আই কামিং? আমি এবার মাথা তুলতে অবাক। মাইরে আলা, এ তো সে মেয়ে যে আমার ক্রাশ, যার সাথে আমার রাস্তায় একটু আগেই ঝগড়া হয়েছে। ভাগ নাইম, ভাগ, নয়তো তোকে কেটে ফেলবে। আমি এবার মুখ ফিরে পা ফেলতে যাব ইয়েস, কাম ইন। বলে আমার দিকে ফিরে তাকালো। ভিতরে আসুন। আমি ভয়ে মাথা ঘোরালাম না। আমি পিছপা করেই ম্যামের সামনে গেলাম। শালা, এই মেয়ে এখানে কি করে? এই মেয়ে কি অফিসের বস নাকি? সাদা সাদা দেখি কল এলো ম্যামের, মানে মেয়েটার। ফোন তুলেই, জি আব্বু, আমি এসে গেছি। হ্যাঁ, আমি তোমার রুমেই আছি। না, আর দুজনের বাকি আছে ইন্টারভিউ নেওয়া। এটা বলেই ফোন রেখে দিল। আমি এবার ফাইলটা মুখে রেখে ওর সামনে দাঁড়ালাম। কি ব্যাপার, মুখ ওদিকে কেন? কি এমন করেছেন? কিছু না ম্যাম, আমি আসছি। সাথে সাথে মেয়েটা চেয়ার থেকে উঠেই, এই আপনার গালটা আমার খুব চেনা চেনা লাগছে।
এবার আমার দিকে এগিয়ে এসে ফাইলটা কেড়ে নিতেই, তুই? জি 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 ম্যাম। তোর সাহস তো কম নয়, আমার থেকে টাকা নিয়ে আমার অফিসে এসেছিস? সরি, অফিসটা আপনার আব্বুর, আপনার নয়। এই, তুই মানে কি? জি, আমি সত্যবাদী। বাইরে মেয়েটা রেগে আগুন হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মুখটা পুরো লাল হয়ে গেছে, পুরো মাশাআল্লাহ লাগছে, পুরো কিউটে ডিব্বা। ওহ, কি রূপ তোমার! ছুতে চাই না, শুধু দেখতে চাই। সত্যবাদের গোষ্ঠী কিলাই। বাইদের রাস্তা। আপনার নাম কি মিষ্টি? জি না, আমার নাম রিদি। কেন? না মানে আপনি এতটাই অপরূপ মায়াবতী, পরীর মতো দেখতে, যে আপনার দেখলে কেমন যেন মনে হয় জানটা শান্তি হয়ে আসলো। একটু পাম মেরে বললাম আর কি, দেখি যদি একটু দয়া হয়। সাথে সাথে হৃদি হালকা এসে দিল। তাই নাকি? বেশ, মেয়ে নাম জানার টেকনিক জানেন তো? সবই আপনাদের মতো সুন্দরী মেয়েদের কৃপা। সোজাভাবে বললে তো আপনারা বলবেন না, তাই আর কি। হৃদয় আবারও হালকা হেসে রাগী মুড নিয়ে বলল, এখনই বেরো তুই এখান থেকে। শালা বের হয়ে যাব? আব্বু বলেই দিয়েছে, আজ যদি না জব নিয়ে ঢুকতে পারি তাহলে আমার পেটে ভাত পড়বে না। আমি সাথে সাথে বললাম, না ম্যাম, আমায় প্লিজ বের করবেন না। আমাকে এবার ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিল। আমি অসহায় হয়ে বাইরে দাঁড়িয়ে আছি। শালা সকালে যে কার মুখ দেখে উঠেছিলাম মনে পড়ছে, পাশের বাসার ভাবির। কিন্তু ভাবির মুখটা অনেক তো সুন্দর, তাহলে খারাপ হচ্ছে কেন? কাজে বাধা পড়ছে কেন? কি আর করবো, ফাইলটি নিয়ে দাঁড়িয়ে আছে বাইরে। মনটা খারাপ হয়ে গেল। কিছুক্ষণ পর দেখি কে যেন একটা লোক আমার দিকে এগিয়ে এলো। কি আপনার ইন্টারভিউ নেওয়া হয়নি? আমি লোকটার দিকে তাকিয়ে, যা শালা, এটা আবার কে? আপনি কে? আমার অফিসে এসে আমাকে জিজ্ঞাসা করছেন আমি কে? সরি সরি স্যার। লোকটা অনেক গম্ভীর। এবার অফিসে ঢুকে গেল। আমি বাইরে দাঁড়িয়ে আছি। আবার লোকটা বাইরে বেরিয়ে গেল। আমি কিছু বলতে যাব, আমাকে কোনো কথা না বলতে দিয়েই হাত দিয়ে না করে চলে গেল। আমি আবারও অফিস রুমের দিকে উঁকি মারলাম। এবার আমার পরের ক্যান্ডিডেট বেরিয়ে আসতেই আমি অফিস রুমে ঢুকে গিয়ে ছলছল নয়নে হৃদির দিকে তাকালাম। আপনি আমার ইন্টারভিউ না নিয়ে আমায় বের করে দিতে পারলেন? অনেক কষ্ট করে চোখে একটু পানি আনলাম। হৃদি আমার চোখে পানি দেখে আশ্চর্য। আপনি কান্না করছেন কেন? কি আর বলবো আপনাকে, আপনি হয়তো জানেন না আমি কত বড় ফ্যাসাদে ফেসে আছি। আপনি আমায় জবটা দিলে অনেক খুশি হব আমি, আর আপনাকেও রাখবো, অনেক হাসাবো আপনাকে। আপনি জোকার নাকি? শালা এত বড় অপমান! আমি জোকার নেই, আমি গেলাম। আমি এবার উঠে যেতেই হৃদি মুখে পেন রেখেই, আচ্ছা, আপনাকে আমি কাজে রাখতে পারি, তবে আপনার জন্য কিছু শর্ত আছে। জি বলেন, আপনার কি শর্ত? আমি যা বলবো তাই করতে হবে আপনাকে। যদি কোনো এদিক ওদিক করেন তাহলে কিন্তু আমি বের করে দেব। সাথে সাথে মুখ ফুসকেই, চিন্তা করবেন না, বর্ষার ছাতার মতো আর শীতের কাঁথার মতো আপনার পাশে থাকবো। তবে যদি আপনি আমায় আপনার অ্যাসিস্ট্যান্ট বানান। আচ্ছা, কাল থেকে আপনার জয়েন। কাল থেকে কেন? আপনার মতো পরীর সাথে কাজ করতে এখন থেকেই তো মন চাইছে। শালা মেয়েটা মনে হচ্ছে বুঝে গেছে যে আমি ওকে বাটাচ্ছি, মানে ফ্ল্যাট করছি। এই পরিমাণে? পরি মানে ডাইনিদের রানী। ও হ্যালো, পরিমাণে আমি জানি। ওকে, শুধু শুধু যেটা জানেন না সেটা বলবেন না। যা বাবা, আপনি তো পরির মানে জিজ্ঞাসা করলেন, জানেন তবুও কেন জিজ্ঞাসা করেন? এই, আপনি এত ঝগড়ুটে কেন? আমার দিকে তাকিয়ে হালকা হেসি। ঝগড়া করলে যে ভালো বন্ধুত্ব হয়, আর বন্ধুত্ব থেকেই ভালোবাসা। হৃদির সাথে সাথে আমার মুখের দিকে তাকালো। ভালোবাসা মানে? আরে বাবা, বন্ধুদের মাঝে যে ভালোবাসা আদান প্রদান। ও আচ্ছা, এখন আপনি যেতে পারেন। আর হ্যাঁ, যখনই আমি ডাকবো তখনই আসতে হবে, কিন্তু নইলে। জি, নইলে আমার টিকিট কাটা যাবে। আপনি না অনেক মজা করতে পারেন। জি, আজ তাহলে আমি আসি। ওকে, আসুন। এবার দরজা টানতেই পিছন থেকে রীতি ডাক দিল। এই যে। এবার খুললাম। আমাকে বলছেন? জি, আপনার ফোন নাম্বারটা দিয়ে যান। আমি রীতির চোখের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে, আরে যা, কি যে বলেন না এখন থেকে এইসব। ওসব মানে? না মানে রাতে ওই ফিস ফিস করে আর কি। ও হ্যালো, ফাইজলামি করলে কিন্তু এই অফিসে আপনার স্থান নাই। ওকে, তাহলে আপনার বুকের ফ্ল্যাটে আমার ভাড়াটি হিসেবে নিয়ে নেন। কথা দিলাম, ভালোবাসা দিয়ে আপনার মাসিক ভাড়া শোধ করে দেব। সেবার হালকা হেসে আমার দিকে মিটিমিটি করে তাকায়। ফাইজলামো না করে নাম্বারটা দেন। এবার নাম্বারটা দিয়ে চলে এলাম। বাসায় আসতেই আম্মু আব্বুকে জানালাম। তারা বলল আমি নাকি এতদিন একটা মানুষের মতো কাজ করেছি। তার মানে এর আগে আমি যত কাজ করেছি সব গাধার মতো নাকি? ও মাই গড, তাহলে তো আমি কাজই করতাম না। বিকাল 3টা বাজছে। আমি বিছানা ছেড়ে এবার শীতলের দোকানে রওনা দেব। খুব ঠান্ডা। সারা গায়ে 4টি জামা
আর দুটো টুপি পরে বাইরে বের হলাম। তবুও কেমন জানি ঠান্ডা লাগছে। শীতলের দোকানের মাথায় বসে পা দোলাচ্ছি। পাশেই মেন রোড। হঠাৎ করে একটা কার দাঁড়ালো। আরে ভাই, এটা তো রিদির গাড়ি। এখানে দাঁড়ালো কেন? এবার গেট খুলে রিদি নেমে আমার দিকে এগিয়ে আসছে। পুরো মহলার মানুষজন আমার দিকে তাকিয়ে আছে। পুরো ইজ্জত চলে গেল রে। আমার কাছে এসে, এই টাইম চলেন, একটু মিটিং আছে। ওকে চলুন। আমরা এবার গাড়িতে উঠে বসলাম। রিদি ম্যাম ড্রাইভ করছে। আমি মাঝে মাঝে ওর দিকে আর চোখে তাকিয়ে দেখছি। ওহ, মুখটা কত সুন্দরী। দেখলেই যেন পুরো একটা শান্তির ছায়া আসে। আমি একটু হাসলাম। আমরা কোথায় যাচ্ছি? বললাম না মিটিংয়ে। ও আচ্ছা, ম্যাম আপনাকে একটু কথা বলবো? জি বলুন। না, যদি আপনি কিছু মনে না করেন তাহলে বলতে পারি। ওকে, কিছু মনে করব না। বলছি যে আপনি না অনেক সুন্দর। সবাই বলে। সবাই যে বলে আপনি তার থেকেও সুন্দর। এটাও সবাই বলে। অন্য কিছু বলেন। আপনার রূপকে তুলনা করার মতো কোনো জিনিসই পাচ্ছি না। আপনার সবটাই অতুলনীয়। তাই লাইন মারার ট্রাই করছেন বুঝি? ধুর, কি যে বলেন। আমি তো সার্কেল মারা ট্রাই করছি। ম্যাম এভাবে হাসবেন না। কেন? আপনার হাসিতে আমার কেমন জানি বুকের ভেতরে গিটার বাজতে শুরু করে দিয়েছে। আরও বেশি হাসলে কিন্তু নাচানাচি শুরু করে দেব। চুপ, আমার হাসিটা এতটাও ভালো না। আপনার হাসিটা কার কাছে কেমন সেটা আমি জানি না, তবে আমার কাছে আপনার হাসিটা অনেক মূল্যবান। রিদির দিকে তাকিয়ে কথাটা বললাম। কেন জানি না মেয়েটার হাসিটা আমার এতই মুগ্ধ করে। মন চায় যখন হাসে ওই দুই গালের টোলে হাত দিয়ে ওর নাকে ঘষা দিতে, কিন্তু ওটা করলে যে কপালে মায়ের ছাড়া আর কিছু নাই। থাক, যেখানে আছি সেখানেই থাকা ভালো। আমার হাসি আপনার কাছে মূল্যবান হতে যাবে কেন? না না, মানে আমি তো আপনার অ্যাসিস্ট্যান্ট, তাই আপনি হ্যাপি থাকলে আমি হ্যাপি থাকবো। তাই? যাই হোক, আপনি ঝগড়ুটে হলেও মানুষটা অনেক ভালো। জি, ঠিক একটা মেয়ের জামাইয়ের মতো। আচ্ছা, আপনার পড়াশোনা কত দূর? এই ধরেন খবরের কাগজ পর্যন্ত পড়াশোনা এখন এগিয়েছে। নাইম, আমি এনি টাইম ফান লাইক করি না। ও আচ্ছা, জুস লাইক করেন বুঝি? উফ, আপনি এমন কেন? আপনাকে কাজে রেখেই আমার ভুল হয়েছে। ভুল কেন হবে? সঠিকই বলেছেন। দেখুন, আপনাকে আমার মতো কেউ রাগায় কিনা হাসায় যদি চান বের করে দিতে পারেন কাছ থেকে। রিদি কোনো কথা না বলে ড্রাইভ করতে লাগলো। মনে হচ্ছে না রিদি ওর সাথে আমায় আর রাখবে, বাট আমার তো ওর সাথে থাকা দরকার। ওকে কাছে পেলে অনেক ভালো লাগে। এবার আমরা মিটিং স্পটে পৌঁছে গেলাম। গাড়ি থেকে নামতেই দেখি হৃদির আব্বু ওয়েট করছে ওর জন্য। হৃদ ওর আব্বুর কাছে গিয়ে কি যেন বলে চলে গেল, বাট ওর আব্বু গেল না। আমি আস্তে আস্তে ওর আব্বুর দিকে এগিয়ে গিয়েই, হ্যালো স্যার। ওর আব্বু আমায় দেখেই, জি বলো। স্যার আপনি বস হয়ে মিটিংয়ে গেলেন না কেন? আমার মেয়েকে সবটা এখন শেখাতে চাইছি। দুদিন পরে তো ওকেই সব দেখতে হবে, তাই। চিন্তা করবেন না, আমি আর আপনার মেয়ে সবটা দেখে নেব। ধন্যবাদ। মানুষটাকে দেখলাম অনেকটাই শান্ত। চলুন একে একটু হট করা যাক। আচ্ছা স্যার, জি। আপনার মাথায় চুল নেই কেন? বয়স তো বাড়ছে বাবা, তার জন্য চুল উঠে যাচ্ছে সব। আপনার কষ্ট লাগে না যখন আপনাকে কেউ টাকলু বলে? না, শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। ও আচ্ছা, এই টাকলু? টাকলু মানে? জি আপনাকেই বলছি, টাকলু টাকলু টাকলু। এটা বলার সাথে সাথেই আমার দিকে আঙ্গুল তুলেই, তুমি কি জানো আমি তোমার এখনই কাজ থেকে বের করে দিতে পারি? শালা এই তো দেখছি সিরিয়াস হয়ে গেছে। কিন্তু ভাই আমিও নাইম, আমিও কিভাবে আর পরিস্থিতিকে সামলে নিতে হয় সেটা খুব ভালো করেই জানি। না, আপনি বের করে দিতে পারেন না, কারণ আমার কাছে আছে আপনার জন্য আয়ুর্বেদিক তেল। বুঝলাম না। আরে স্যার, আপনাকে দেখেছেন কখন আয়নাতে? আপনি তো শাহরুখ খান, শুধু চুলটাই নেই আপনার। আমি কথা দিচ্ছি আপনার চুল বের করেই ছাড়বো। হৃদির আব্বু আমার দিকে কেমন করে যেন তাকালো। আমার মনে হচ্ছে তুমি একজন ওষুধ বিক্রেতা। শালা এ তো আমার ঘোর অপমান করে ছাড়ছে। না, উনি হলেন এখন আমার মাছ। একটা টোপ গেলেই নিজের বসে আনতে হবে। আরে স্যার, আপনার জন্য আমি ওষুধ বিক্রেতা কেন, সবজিওয়ালাও সাজতে পারি। আবার আপনার মেয়ের বড়। বর মানে? কিছু না। আচ্ছা যাই হোক, ওই তেলটা কবে পাবো? কাল পাবো। ও আচ্ছা। এবার ওনার মেয়ে রিদ্ধি বেরিয়ে আসতেই আমার দিকে তাকিয়েই, চুপ চুপ চুপ, এই কথা আমি আর তুমি ছাড়া কেউ যেন না জানে। আরে কি বলেন জাতা, ঘুষ দিলে কি কেউ কিছু বলে নাকি? শ্বশুর বুঝতে পেরে গেছে যে আমার টাকা চাই, আর সাথে কিছু টাকা দিয়ে আমার দিকে স্মাইল দিল। হৃদি এবার গাড়িতে উঠলো। আমরা একটু কফি শপে গেলাম, কারণ খুব ঠান্ডা লাগছিল। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে। হৃদি কফির কাপে চমক দিচ্ছে আর আমিও নিচ্ছি। মাঝে মধ্যে ওর দিকে তাকাচ্ছি
দেখছি কেমন যেন কাঁপছে। মেয়েরা ফ্যাশনের জন্য শীতের বস্ত্রটাও পরতে ভুলে যায়। আমি এবার আমার জ্যাকেটটাগুলোর দিকে এগিয়ে দিয়ে, ম্যাম যদি কিছু না মনে করেন জ্যাকেটটা পরে নেন। হৃদি আমার দিকে তাকিয়ে হালকা হাসলো। না, আপনার তো ঠান্ডা লাগবে। না, আমার ঠান্ডা লাগবে না, আপনি এখন অনেক কাঁপছেন, প্লিজ পরে নেন। না না, আপনিই পরে নিন। আমি এবার উঠে জোর করে এদিকে পরিয়ে দিলাম। আমি ভেবেছিলাম হয়তো বা আমায় থাপ্পড় মারবে, বাট আমার দিকে একভাবে তাকিয়েছিল। আমি হালকা হেসে ওর হুঁশ ফিরিয়ে আনলাম। আপনি সত্যি অনেক ভালো মানুষ। সবই আপনাদের মতো মেয়েদের কৃপা। এই সব মেয়েদের মানে? আপনি আরো মেয়ের সাথে কথা বলেন নাকি? বলতে তো চেষ্টা করি, বাট কেউ রিপ্লাই দেয় না। সাথে সাথে রীতি হো হো করে এসে ওঠে। আপনি কি জানেন? কি? বেশিরভাগ মেয়েরা রাতে ওটা করে ঘুমোতে পারে না। কি? আরে বাবা এটা। কি ওটা? আরে বাবা ওটা, যেটা করে ঢুকিয়ে লজ্জা লাগছে পুরোটা বলতে। কি? রীতি লজ্জা পেয়ে, আরে বাবা ব্রাশ। আমি তো অন্য কিছু মিন করে ফেলছিলাম। অন্য কিছু মানে? না কিছু না, চলুন উঠি। তারপর বিল পে করে আমার বাসায় ড্রপ করে দিয়ে চলে গেল। রাতে আমি পাবজি খেলছি। এখন বাজে প্রায় রাত 12:30। হঠাৎ দেখি একটা আননোন নাম্বার থেকে কল এলো। আমি তো দেখে অবাক, আননোন নাম্বার থেকে কল আসা মানে নিশ্চয়ই কোম্পানি। আমি ফোন কেটে দিলাম। আবারও ফোন এলো। আমি এবার ফোন রিসিভ করলাম। হ্যালো, কে? ফোন কাটলেন কেন? কে আপনি? আমি রিদি। ও আচ্ছা, জি বলুন। না কিছু না। ও আচ্ছা, আচ্ছা রাখুন, আমি একটু ভিজে আছি। হৃদে আবার রাগ দেখি। 10 মিনিটের মধ্যে আমার বাসায় হাজির হন আপনি, না হলে আপনার খবর আছে। হ্যাঁ হ্যাঁ, আমি স্বপ্ন দেখছি না তো? তার মানে হৃদি এত রাতে ডাকছে, মানে কিছু তো একটা হবে। বেশি না, ওকে একটু জড়িয়ে ধরে ওর নাকে নাক ঘষবো। ওহ আল্লাহ, আমার বুকের ভিতর জানি কি হচ্ছে এখন। আমি তো একটু গম্ভীরই। কেন? আমার আইসক্রিম খেতে খুব ইচ্ছা করছে। এটা শোনার সাথে সাথে আমার মনটা ভেঙে গেল। শালা আমি কী ভাবলাম আর কি হলো? দূর, ভালো লাগে না। তা আমি কি করব? আমি পারবো না এত রাতে এত শীতে বাইরে বের হতে। যদি না আসেন চাকরি থাকবে না। আমি এবার রিদিদের বাসার সামনে হাজির হলাম ওর আইসক্রিম নিয়ে। আমি রিদির বাসার সামনে বাইক পার্ক করে কলিং বেল চাপতেই রিদি দরজা খুলে দিল। আমি থরথর করে কাঁপছি, আর রিদি আমায় দেখে হাসছে। ভেতরে আসুন। জি। আমি এবার ভিতরে গেলাম, ওর হাতে আইসক্রিম দিলাম, আর ও কিচেনে গিয়ে ফ্রিজে রেখে সেই। আপনি সত্যিই আসবেন বলে আমার জানা ছিল না। আমি হালকা হেসে কাঁপতে কাঁপতেই, চাকরি রক্ষা করতে আমি সব কাজই করতে পারি, আর আপনার রক্ষার্থে আমি আমার জীবনও বাজি রাখতে পারি। তাই? চলুন গিয়ে বসি। ওকে চলুন। এবার আমরা দুজনে বসলাম একেবারে চোখে চোখ রেখে। তা বলুন কি নেবেন? নেওয়ার তো অনেক কিছুই আছে এই বাসা থেকে, তবে এ বাসার সব থেকে মূল্যবান সম্পদটা আমি আগে চাই। হৃদি এদিক ওদিক তাকিয়ে, তেমন তো সামনাসামনি কোনো মূল্যবান জিনিস নেই। আপনি তো দেখতে পাচ্ছেন না, তবে এ বাসায় একটা চাঁদ আছে যেটার উপর আমি ভাগ বসাতে চাই। এবার সে হালকা হাসলো। চাঁদ তো ওই দূর নীল আকাশের মেঘের মাঝে আছে। তাতে কি, সব চাঁদ আকাশে থাকে না, কিছু চাঁদ চোখের সামনে থাকে। এটা বলতেই হৃদি লজ্জা পেয়ে মুখের সামনে জ্বলে পড়া চুলগুলো কানের উপরে টেনে দিল। হায় আল্লাহ, আমি তো আবারও ক্রাশ খেলাম। তাই? আমার তো বিএফ আছে। কথাটা শুনে কিছুটা ঘাবড়ে গেলাম। তারপরে ভাবলাম, মেয়েটা তো এই কথাটা সর্বদা মুখে রাখে, বাট অন্য কিছু তো হতে পারে। সিঙ্গেল নাকি সেটা এখন আমার নিনজা টেকনিক দিয়ে জানা লাগবে। ও আচ্ছা, তাহলে আপনার বয়ফ্রেন্ডকে ডাকতে পারতেন। এই রাতে আমার ঘুম নষ্ট করলেন কেন শুনি? বিএফ এখন ঘুমাচ্ছে। ও মা গো, নিশ্চয়ই আপনি ঘুম পাড়িয়েছেন কিছুক্ষণ আগে। জি। বুঝলাম। তো ওনাকে একবার কল করুন তো, দেখি আপনাকে কতটা ভালোবাসে। ও আমায় অনেক ভালোবাসে। ও মা গো, ট্রু লাভ। জি। তো বলুন 14 ফেব্রুয়ারি কোথায় যাওয়ার প্ল্যান আছে? সাথে সাথে ফারিয়া মাথায় হাত দিয়ে, বিএফ নাই তো যাবো কই? এই তো বললেন আপনার বয়ফ্রেন্ড আছে, আবার এখনই না? জি জি জি, হ্যাঁ হ্যাঁ আছে তো, তাকে নিয়েই যাব। তাই? আমি পুরাই বুঝতে পারছি এখন রিদি সিঙ্গেল। চলেন একটু মেয়েটাকে পটানোর ট্রাই করি। আচ্ছা ম্যাম, একটা কথা বলবেন? জি। আপনার এই রূপের রহস্য কি, তা জাতি জানতে চায়। ভাইরে, মেয়ে তো পুরাই লজ্জায় রাঙা হয়ে গেছে। জানি না। তাহলে আমি বলি, সবই ময়দা আর ক্রিমের খেলা। রীতি এবার রেগে গেল। ওই ময়দা মানে? ওই যে মেকআপ।
এই, মার খাবেন কিন্তু। আপনার ওই মায়াবী শরীরে নরম তালুর মার খেতে খুব ভালো লাগবে। এই যে, আপনি এমন কেন? কেমন শুনি? কথায় কথায় রাগান। রাগাতে যে আপনাকে ভালো লাগে, আর তার থেকেও বেশি ভালো লাগে আপনার এই রাগান্বিত ফেসটা দেখে। আমাকে পটানোর ট্রাই করছেন বুঝি? একবারে বিয়ে করে আমার বাসায় বউ করে তুলতে চাইছি। সাহস তো আপনার কম না, আমার বাসায় এসে আমার সামনে এসব বলছেন। আপনার মতো বউ পেতে গেলে এক বুক সাহস নয়, এক বুক ভালোবাসা চাই, যেটা আমার অনেক আছে। হৃদয়বার মাথাটা তুলে হাসছে। আমি ওর দিকে তাকালাম। এভাবে হাসবেন না প্লিজ। কেন? আমি কিন্তু থানায় ডায়েরি করতে বাধ্য হব। কি জন্য করবেন শুনি? আপনার হাসিতে এতটা মিষ্টি আছে যে আমার ডায়াবেটিক্স হয়ে যেতে পারে। আমার আবার বেশি মিষ্টি সহ্য হয় না। তাই নাকি? হৃদয় এবার কিচেন থেকে কফি নিয়ে এসে আমায় দিল। আমি কফির কাপে চুমুক লাগাতেই বাপরে শালা, এটা কি কফি নাকি অন্য কিছু? ইস আম্মু গো, তোমার ফিউচার বৌমা মনে হয় কিছুই পারে না, তোমার সবটা ম্যানেজ করতে হবে। আমার দিকে তাকিয়ে হৃদয় হেসে দিল। কেমন হয়েছে কফিটা? অনেক ভালো, যেন আমি অমৃত পান করছি। থ্যাঙ্কস। আমি কফি শেষ করেই, আচ্ছা আমি তাহলে আসি আজ। এখনই চলে যাবেন? জি, রাত তো অনেক হলো। যদি কিছু না মনে করেন একটা কথা বলি। জি শিওর ম্যাম। আপনাকে টাকার প্রধান উদ্দেশ্যটা হলো, আমি আজ বাসায় একা আর আমার খুব ভয় করছে। যদি কিছু না মনে করেন, আমাদের গেস্ট রুমে আপনাকে থাকার ব্যবস্থা করে দিই। না ম্যাম, এটা সম্ভব নয়। আর ধরুন আমি না হয় থাকলাম, যদি আপনাকে রাতে একা পেয়ে আপনার সুযোগ নেই। হৃদয় একগাল আসিনি আমার দিকে তাকালো। ভয় করি না ওসবে, তবে মনে হয় আপনি মানুষটা ওরকম না, খুব ভালো মনের মানুষ। এই একদিন এতটা কিভাবে চিনলেন আমায় শুনি? আপনার কথাবার্তার টাইপে অনেক কিছু বলে দেয়। তাই নাকি? তবুও ম্যাম, আমি থাকতে পারবো না। বাসায় যদি জানতে পারে আমি মাঝরাতে বাসার বাইরে বের হয়েছি, তাহলে আমায় ছেড়ে কথা বলবে না। রীতির মনটা খারাপ হয়ে গেল সাথে সাথে। আমি ওর খুশির জন্য বললাম, আচ্ছা আপনার খুশির জন্য আমি আপনার কথা মানলাম। যতই হোক হবু শ্বশুরের বাসা তো। জাদা বকবেন না। আরে বাবা, কই আমি যাতা বকলাম। হৃদয় এবার গেস্ট রুমে আমাকে নিয়ে গেল। ভেতরে ঢুকি হৃদয় হেসে দিল। যদি সমস্যা হয় আমায় আপনি ডাকতে পারেন। না না, কিছু না, আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন। আর হ্যাঁ, সে যে ঘুমাবেন কিন্তু। আপনার স্বপ্নে গিয়ে আমি আপনাকে আজ একটা পার্কে ঘুরতে নিয়ে যাব। অসহ্য। এটা বলে রীতি চলে গেল। সকালে ঘুম থেকে উঠেই রীতি দরজার কাছে দাঁড়িয়ে আমার দিকে একভাবে তাকিয়ে আছে আর মাঝে মাঝে হাসছে। আমি এটা দেখিয়ে বললাম, এই হাসছেন কেন? আমি এবার আমার চারদিকটা দেখে নিলাম। এই বাবারে, আমি তো পুরে খালি গায়ে এখন। আমাকে দেখেই এবার মুখ নামিয়ে নিল লজ্জায়। আমি শার্টটা পরে ওর কাছে গেলাম। আসলাম আমি। রীতি আমার হাতটা ধরেই, ব্রেকফাস্ট করবেন না? না, আপনাকে ঘুম থেকে ওঠার পরই আপনার ওই মায়াবী দুটো চোখের দিকে আমার চোখ পড়তেই আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। তাই নাকি? জি। ওকে, অফিসে আবার মিট হবে। বাই। আমি এবার বাসায় চলে এলাম। আমি বাসায় এসে আবার অফিসে গেলাম। রীতি আগে থেকে চলে এসছে অফিসে। আমি অফিস রুমে ঢুকতেই আমাকে বলল, এই নাইম, আপনি এসে গেছেন, ভালোই তো হলো। কেন, কোনো প্রবলেম? জি, দেখুন না, এখনই আমায় একবার কলেজ যেতে হবে। মানে কি, আপনি এখন স্টাডি করেন নাকি? জি, পাশাপাশি আব্বু বিজনেস দেখাশোনা করি। ও আচ্ছা। জি, যাই হোক, কিছুক্ষণ পর আমাদের কোম্পানিতে কিছু লোক আসবে, আপনি একটু ডিলটা ঠিকঠাক মতো করে নেবেন প্লিজ। আমি শুনে পুরো হা হয়ে গেলাম। আমি আবার ডিল? ম্যাম আমি তো পারবো না। নতুন আপনাদের অফিসে ঢুকেছি আমি। আপনার আব্বু কোথায়? আব্বু এখন বিজি, প্লিজ অব্র, এটা থেকে আমায় উদ্ধার করো। আচ্ছা, কলেজে কি কাজ আপনার? যদি আমি আপনার হয়ে গিয়ে কাজটা কমপ্লিট করে দিয়ে আসি। এটা তো আমি ভেবে দেখিনি। আচ্ছা, আপনি তাহলে কলেজে যান। ওকে। এবার আমি কলেজের কাজটা বুঝিয়ে দিল। আমি হৃদির বলা কলেজে এলাম। গেটের সামনে দেখি কত মেয়ে, বাপরে বাপ, এক একটা পুরো রসগোল্লা। কি দেখতে! হৃদির কাজ সেরে আমি কলেজ ক্যান্টিনে গিয়ে কিছু খাবার কিনে খেতে লাগলাম। সামনে এসে বসলো একখানা পরি। শালা আমাদের মতো সিঙ্গেলদের একটা প্রবলেম, যেখানে সুন্দরী মেয়ে দেখবো তাকে নিয়ে নতুন স্বপ্ন বোনা শুরু। হঠাৎ আম্মুর ফোন এলো। আমি রিসিভ করতেই, হ্যাঁ আম্মু বলো। বলছি শোন না, আমরা একটু তোর মামার বাসায় যাচ্ছি। তোর মামার শরীরটা হঠাৎ খারাপ। কাল যাব। না রে বাবা, কাল গেলে হবে না, আজই যেতে হবে। ওকে যাও। আর হ্যাঁ, রাতে একটু রান্না করে খেয়ে নিস। এটা শোনার পরে আমার মাথায় যেন বাজ পড়ে গেল। শালা আমাকে রান্না করতে হবে? আম্মু ফোন কেটে দিয়েছে। আমি ক্যান্টিনে মাথাটা নিচু করে বসে আছি আর ভাবছি
আজ আমার কিভাবে রাতটা কাটবে। ছেলে না খেয়ে থাকতে হবে দেখছি। আমার আবার ফাস্ট ফুড সহ্য হয় না, রাতে ঘুমাতে পারবো না ওগুলো খেয়ে। আর হোটেলের খাবার ওয়াক্তু, শালারা না দেবে নুন না দেবে চাল। হঠাৎ বুঝতে পারলাম একটা মেয়ে আমার সামনে চেয়ার টেনে বসলো। পরে ভাগ্য খুলে গেল দেখছি। আমি মাথার উঁচু করতেই দেখি ভাই রে ভাই, কি মেয়ে রে। মেয়েটা দেখি ব্যাগের মধ্যে কি যেন খুঁজছে। জানেন তো আমি কেমন, মেয়ে পটানোর দুটো ট্রিক। মেয়েদের সাথে কথা বলার সময় আই কন্ট্যাক্ট করা সব থেকে বেশি জরুরি। মেয়েদের রূপের প্রশংসা আর মনের প্রশংসা করলে ওরা বেশি খুশি হয়। তবে সাবধান, যেমন মেয়ে দেখবেন তেমন ফ্ল্যাট করবেন, নাহলে ভাই থাপ্পড় নয়তো ব্লক খাবেন। আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম, কি খুঁজছেন এত মনোযোগ দিয়ে? সেটা মেয়েটা আমার দিকে এমন লোক নিল যেন আমি আর আব্বুর টাকা চুরি করে ধরা খেয়েছি। আপনার কি চত্বরসব? জি, আমার কিছু না, তবে মনে হচ্ছে আপনার হাসিটা আপনি খুঁজছেন। মানে কি? না, এভাবে আপনার মুখেতে গম্ভীরতা ভালো দেখায় না। যদি ওই হাসিটা খুঁজে পান তাহলে ঠোঁটের কোনায় আনুন, আপনাকে বেশ দারুণ মায়াবী লাগবে। মেয়েটার রাগী লুক পুরাই দিল্লির লাড্ডু হয়ে গেল। মেয়েটা তবুও নিজের ভাব কাটিয়ে, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। জি জানি, তাহলে নিশ্চয়ই আপনি বন্ধ রুমেতেই বেশি হাসতে ভালোবাসেন, তাই না? আপনার মতো আপনার হাসিটা হয়তো ব্যক্তিগত, আর এই জন্যই ব্যক্তিগত যাতে আপনার হাসি দেখে পাগল না হয়ে যায়। মেয়েটা আবারও, তাতে আপনার কি বলুন তো? আমার কিছু না, তবে তবে কি চত্বরসব? এই রাগী মুখটার পিছনের কারণটা কি জানতে পারি? না জেনে কি করবেন? জেনে হয়তো আপনার হেল্পও করতে পারি। তাই হাসবেন না তো? জি না। মেয়েটা আবার চারদিকে তাকিয়ে আমার মুখের কাছে এসে আস্তে আস্তে করে, আমার মেকআপ বক্সটা আমি খুঁজে পাচ্ছি না। ভাইরে, আমি আর হাসি চেপে রাখতে পারছি না। শালা মেকআপ বক্সের জন্য কি এমন করে নাকি? তাই নাকি? আচ্ছা, একটা কথা বলবো? জি বলেন। আপনার মনে কি ক্লিনার লাগানো আছে নাকি? আপনার কথাগুলো তো সুন্দর কিভাবে। এবার মেয়েটা তো পুরো লজ্জায় লাল হয়ে গেছে। মেয়েটা আমার দিকে তাকিয়ে একটু হাসলো। জানি না, হতে পারে। আচ্ছা ম্যাম, আপনার এই সৌন্দর্যের পিছনের কারণটা কি? কি কারণ? এই যে আপনি সবার সাথে এত সুন্দরভাবে কথা বলেন, আর তাতে সবাই দোয়া করেন আপনার জন্য, তাই। তাই? হঠাৎ কে যেন আমার জামার কলাটা পেছন থেকে টেনে ধরলো। যা শালা, এখানে আবার কে আমার শত্রু? একটু ঘাবড়ে গেলাম। সামান্য বসে মেয়েটা আমার দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে আছে। কে এই মেয়ে? মেয়ে মানে? আমি আবার পিছনে ঘুরতেই এ তো রিদি। আমার গলায় হাত দিয়ে এবার রিদি, আমি জানি তুই ঠিক এমনটাই করবি। তোকে আমি কলেজে এসে আমার কাজটা সেরে অফিসে যেতে বলেছিলাম, কিন্তু তুই এখানে। কুত্তা, মেয়ে পটানো হচ্ছে তোর? মেয়েটার দিকে আঙ্গুল তুলে রেগে বলল, নিশ্চয়ই আপনার সাথে ফ্লার্ট করছিল এই পোলাটা। জি, কেন? আপনি কি ওর কেউ হন? রিদি আমার দিকে তাকিয়েই জি, ওর বউ হই। একটু রেগে গিয়ে বলল। আমি তো এটা শুনে পড়ে অবাক। তার মানে আমার আর গার্লফ্রেন্ড খোঁজার দরকার নেই? আমার মনে হয়তো লাড্ডু খেতে মন চাচ্ছে। ইডিয়েট লোফার। এটা বলেই চলে গেল। হৃদয় আমার গলায় হাতটা আরো জোরে জোরে টিপে, কুত্তা, তুই এখানে এইসব করতে আসছিস? জি জি, না না, আমি তো মানে না, মানে ওই মেয়েটা। তোকে আমার খুব ভালো করে চেনা আছে। চেনা আছে? খুব ভালো। গলাটা ছাড়ুন, নয়তো সারা জীবন আমার আপনার মনে থাকবে আমি মরে গেলে। এটা বলে সাথে সাথে আমার গলা থেকে হাত সরিয়ে সামনে চেয়ারে বসে গেল। আমি হৃদির সামনে চেয়ারে বসে ওর দিকে তাকিয়ে হালকা হাসলাম। এই, আপনি কি সত্যি আমার বউ হবেন নাকি? ঘন্টা বউ হবে তোর। নিজের কোনো ঠিক নেই, মেয়ে দেখলে উঠলে পড়িস, তাই না? কি আর করবো বলো, তুমিও তো পড়ছো না। আর পড়বও না। এই, পড়ে যাও না প্লিজ। ভাগ। প্লিজ পড়ে যাও। না, আমার এসবে বিশ্বাস নেই। ও আচ্ছা, কোনটাতে? প্রেমে? তাই? ভালোবাসাতে নিশ্চয়ই বিশ্বাস আছে? তাও নেই। কেন? জানি না কেন, তবে ইচ্ছা করে না এসব করতে। আমি হৃদির দিকে তাকালাম আর হালকা হাসলাম। ওকে, প্রেমিক প্রেমিকা না হয়ে যদি এক বন্ধনে সারা জীবনের জন্য আবদ্ধ হই, তাতে কি ভুল হবে? ভুল নয়, তবে মানুষটা সঠিক হওয়া চাই। সঠিক মানুষটা হয়তো কথায় কথায় ভালোবাসি বলবে না, তবে তার প্রতিটা কেয়ারে হয়তো বুঝিয়ে দেবে কতটা ভালোবাসে সে। হয়তো এমন হতে পারে বউটা রান্নাঘরে রান্না করছে, ওদিকে বর তার ছুটির দিনে বউয়ের সাথে একটু হেল্পে হাত বাড়াবে। হলিডের দিনে বউকে নিয়ে একটু সিনেমা কিংবা পার্কে নিয়ে যাবে। সারাদিন ক্লান্ত মুখটা নিয়ে যখন অফিস থেকে বাসায় ফিরবে, তখন দরজার সামনে দাঁড়িয়ে বলবে, ওগো শুনছো, দরজাটা খোলো। দরজা খুলতেই বউয়ের মাথায় বেলিপুরের মালাটা খোপায় লাগিয়ে দিয়ে বলবে, ইস কি সুন্দর লাগছে তোমায় আজ। বউ বরকে বলবে রাগ দেখিয়ে, এই এত বেশি ঢং করো না, যাও ফ্রেশ হয়ে আসো, আজ তোমার প্রিয় চিংড়ি মাছ রান্না করেছি,
বইয়ের রাতের স্পর্শে রান্না খেয়ে বইয়ের চোখের দিকে তাকিয়ে আহ আজ বেশ রান্নাটা হয়েছে। বউ তখন মুচকে এসে দিয়ে বলবে, হয়েছে, খাও জলদি। হৃদয় আমার দিকে তাকিয়ে আছে। আমি হৃদয়ের দিকে তাকিয়েই, ম্যাম, কোনো সাড়া না দিয়ে গালে হাত দিয়ে আছে। আমি এবার একটু হাত নেড়েই, ম্যাম। এবার হুঁশ ফেলল হৃদির। জি জি। কোথায় হারিয়ে গিয়েছিলেন শুনি? আপনার কথার মাঝে। তাই নাকি? হৃদয় বা লজ্জা পেয়ে চোখের পাতাগুলো মিটি মিটি করে হালকা হেসেই, জি ম্যাম একটা কথা বলি। জি বলেন, তবে আমাকে ম্যাম বলবেন না প্লিজ। কেন? আমি আপনার থেকে ছোট, তাই ম্যাম বলবেন না, আর আমাকে আপনি বলবেন না। ওকে, তবে তুমি আমায় তুমি করে বলবে, তবে আমিও বলবো। আচ্ছা বাবা। আরও কিছুক্ষণ কথা বলে এবার অফিসের দিকে রওনা দিলাম। অফিসের কিছু কাজ সেরে বাসায় এলাম। চেঞ্জ করে শীতলের দোকানে গেলাম। রাত 10টার দিকে বাসায় ফিরে রান্নার আয়োজন করতে লাগলাম। এদিকে ইউটিউবে ভিডিও চলছে কুকিংয়ের, মানে ভাত কিভাবে করে। হঠাৎ ফোনটা ভাইব্রেট করে উঠলো। আমি মোবাইলের দিকে তাকাতেই রিদি দেখি কল দিয়েছে। আমি রিসিভ করলাম, লাউডে রেখি। হ্যালো। কি করো? এই তো রান্না করছি। বাহ, আমি তাহলে অনেক লাকি হব, তাই না? বরের হাতে রান্না খাবো, কি মজা। তুমি লাকি মানে? আরে না না, ওটা ওটা বউ মানে তোমার বউ অনেক লাকি হবে। জি, সে তো হবেই। আমার মতো বর পেরে কোনো মেয়ে আনলাকি থাকবে না, কারণ আমি ভাত রান্না করি ইউটিউব দেখে। সাথে সাথে হৃদি হা করে এসে উঠলো। তাই নাকি? উহ, দেখলে তোমার জন্য আমার হাত পুড়ে গেল। পুরো পাম দিলাম, আমার তো কিছুই হয়নি। দেখে কাজ করবা তো, কি করে পড়লো? উফ, এতটুকু খেয়াল রাখতে পারো না নিজের? তোমার হাসির মায়াবী শহরে ঢুকে গিয়ে স্বপ্ন মনে ভিজেছিলাম তো, কখন যে হাতটা আগুনের কাছে চলে গেছে বুঝতে পারিনি। উফ, খুব লেগেছে তাই না? জি, অনেক। ওকে, আমি তাহলে তোমাদের বাসায় যাচ্ছি। কেন? লুডো খেলতে যাব। সত্যি? ফাজিল একটা ছেলে, রান্না করে দিয়ে আসবো। এত খুশি হওয়া লাগবে না। কেন, আসবা না নাকি? জি না, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি ড্রাইভারকে দিয়ে। অক্সিজেন না পেলে আবার খাবার দিয়ে কী করবো শুনি? মানে? তোমায় দেখলাম আর শ্বাস প্রশ্বাস চলে, তার মানে তোমার মায়াবী হাসির চেহারাটা আমার হার্টে অক্সিজেনের থেকে বেশি গুরুত্ব। তাই? জি, বলছি আসলে কিন্তু একটা সারপ্রাইজ আছে শুনি। কি সারপ্রাইজ? আগে আসো তারপর। না নাই, পসিবল না, আপু বাসায় আছে তো। আসো না, আমি রান্না করতে পারছি না, তুমি যদি একটু শিখিয়ে দাও তাহলে বেশ হয়। পাগল একটা, আমি যেতে পারবো না, সরি নাইম। তাহলে তখন কেন বললে? তোমায় রাগানোর জন্য। রাখলাম বাই। এটাই বলে আমি ফোন কেটে দিলাম। শালা আমার সাথে মজা। কুকারে ভাত রান্না হচ্ছে, আমি কিচেনে বসে পাবজি লাগিয়ে দিলাম। সব কষ্টের শোকে এক জায়গাতেই। সিঙ্গেল মানুষকেও প্রেমিক বানিয়ে ফেলে পাবজি প্রেমিক। না 2 ঘন্টা খেলার পর এনিমিকে চান্তা সরে মারার সময় মনে পড়লো, রে গ্যাসে তো ভাত রান্না হচ্ছে। আমি সাথে সাথে ফোন পাশে রেখে কুকারের কাছে গিয়ে দেখি শালা ভাত কোথায়। এতে পুরো ভাতের ফ্যান। দূর, আবার রান্না করতে হবে, খাবোই না আজ। রেগে আমি বালিশে মুখ গুজে শুয়ে পড়লাম। শালা খিদে পেটটা চিনচিন করছে। আবারও কিচেনে গেলাম, কিছু বিস্কিট খেয়েও দেখি পেট বাবাজের এখনও শান্তি হলো না। শালার পেটের ইঁদুর কুত্তা হারামি শালারা কমলা পায় না। বাইরে পেটটাতে আমার এখন ডিজে গান বাজনা শুরু হয়ে গেছে। আমি সোফায় এসে চুপচাপ বসে আছি, মাথাটা উপর করে। ভাত আর তো আমি বানাবোই না, কি করা যায় আইডিয়া। রিদি তখন ফোনে বলল ও নাকি খাবার পাঠাবে। ওকে ফোন করে বলি যদি আনে। সারা রাতও অনেক হয়েছে, ফোন করলে রিসিভ করবে তো। আল্লাহ আল্লাহ বলে ফোন লাগিয়ে দিলাম। দেখি কিছুক্ষণ রিং হওয়ার পরে ফোন রিসিভ করলো। হ্যালো। জি, আমি নাইম বলছি। একটা বিপদে পড়ে গেছি, প্লিজ উদ্ধার করো আমায়, না এরা মেরে ফেলবে প্লিজ। রিদি কেমন যেন ভয় পেয়ে গেল। কি হয়েছে নাইম তোমার? কারা মেরে ফেলবে? কি হলো বলো, চুপ কেন? বিপদ বলতে টানা 2 ঘন্টা পাবজি খেলার পর কুকারে গিয়ে দেখি ভাত নাই, শুধু ভাতের ঝোল। আর এদিকে খিদের জ্বালায় পেটে ইঁদুরগুলো আমায় মেরে ফেলবে। পেটের ভিতরে এমন লাফে লাফে ডিজে বক্সে রিমিক্স করা শুরু করেছে। রিদি পুরোই রেগে মেঘে আগুন হয়ে গেল। এই কুত্তা, এভাবে বলার কি আছে? জানিস আমি কত ভয় পেয়েছিলাম, তুই না খেয়েই মর। ও হ্যাঁ, তাই তো, আমি তো ভুলেই গেছি। আমি তো তোমার অফিসের একজন ক্লায়েন্ট। ঠিক আছে, মরে যাব। কচু গাছে গড়ায় দড়ি দিয়ে হৃদয় না হেসে পারল না। আমি খাবার নিয়ে যাচ্ছি, ড্রাইভারও তো নেই, আমাকেই যেতে হবে। ওমা, তুমি আসবা? দেখে আসবা কিন্তু। কেন? চাঁদকে সবাই দেখতে এই রাতে আজ আবার পূর্ণিমা না হয়
আজ অমাবস্যা, আর এই অমাবস্যায় আমি একমাত্র চাঁদ দেখব। আর হ্যাঁ, কাজ লাগিয়ে আসবা, কেউ দেখলে অসুবিধা আছে। মুখে পারলে রুমাল বেঁধে নিও। উফ, রাখলাম। টানা 20 মিনিট ইঁদুরগুলোকে বোঝাচ্ছি, ভাই তোরা থাম, আর কত ডিজে চালাবি। এবার রিদি এলো, দরজায় নক দিচ্ছে। আমি দরজা খুলতেই রিদি আমার হাতে খাবার ধরিয়ে দিল। এই আমি আসলাম। আমি মুখ নামিয়ে, চাঁদের বুঝি এতটাই ভাব, বাসার দরজা পর্যন্ত এসে ঘুরে যাচ্ছে। এই চাঁদকে কে? আমার সামনে যে দাঁড়িয়ে আছে। আমি মোটেও চাঁদ না, বুঝলেন? তুমি চাঁদ না সেজন্য জানি, তবে চাঁদকে হার মানাবে তুমি সেই চাঁদ যার কোনো নাম জানি না। তাই? আচ্ছা ভেতরে আসো না। উফ, না কি উপায় আছে এবার? রিদি ভেতরে এলো, আমি এবার খেতে শুরু করলাম। আমার খাওয়া দেখে রিদি মুসকে মুসকে হাসছে। খুব ক্ষুধা লাগছিল যে। থ্যাঙ্কস আমার জন্য এত কষ্ট করে খাবার নিয়ে আসার জন্য। রিদিও হালকা হাসলো। তোমার বাসাটা তো অনেক সুন্দর। জি, তবে আরেকটা জিনিস হলো, আমার বাসাটা আরও সুন্দর লাগতো। কোন জিনিসটা? তোমার মধ্যে একটা নরম মনের মানুষের, যে আমার আব্বু আম্মুর খুব বেশি কেয়ার করবে। রিদি মুখ নামিয়ে নিল। তাই? তা আমাকে রেখে দিলেই তো হয়। এই কথা শুনেই আমার গলায় খাবার আটকে গেল। আমি কাশতে শুরু করলাম। রিদি দৌড়ে পানির গ্লাসটা আমার সামনে নিয়েছি। এই নাও, পানি খাও, ঠিক হয়ে যাবে। এই বলে আমার মাথায় হাত বোলাতে লাগলো। আমি গ্লাসে একটা চুমুক দিয়েই, ঠিক এমন একটা মানুষের দরকার যেটি কীভাবে কেয়ার করবে। সাথে সাথে রিদি হাতটা সরিয়ে নিল আর লজ্জায় পেয়ে একটু সরে দাঁড়ালো। আমি খাওয়া দাওয়া সেরে হাত ধুয়ে রিদির সামনে বসে আছি। রিদি একটা কথা বলবো? বলো। আই লাভ ইউ। রিদি এটা শুনে অবাক। কি? জি, আই লাভ ইউ মুভিটা কতবার দেখেছো? সাথে সাথে রিদির মুখটা বাংলার 5-এর মতো নেমে গেল। জানি না। মেয়েটা রাগ করেছে মনে হয়, আর একটু বেশি রাগানো যাক। আচ্ছা রিদি, তোমাদের এই মেয়েদের রূপের রহস্যটা কি জাতি জানতে চায়? রিদি বলল ন্যাচারাল বিউটি। আমি বললাম ওহ শালা, সব আটা ময়দার কল্যাণে। রিদি রাগ করে মুখটা অন্যদিকে করে বসে রইল। আমি ওকে হাসানোর জন্য বললাম, এই যে ম্যাম, একবার এদিকে তাকান। কেন তাকাবো শুনি? তোমার রাগানে তো মুখটা বড়ই প্রিয় একজনের। কার শুনি? এই নাইমের। হুম। এটা বলে আমার দিকে তাকালো। আমি সাথে সাথে বুকে হাত দিলাম। লাগে তো। কি লাগে? এই যে তোমার চোখের আগুনে আমার বুকটা কেমন পড়ছে, খুব জ্বালা করছে। মানে এক কথায় বুক চিনচিন করছে, হয় মন তোমায় কাছে পেতে চায়। তা কি করতে হবে শুনি? কিছু না, শুধু আমার চোখের দিকে তাকিয়ে একটা বার হেসে বলো, আজ থেকে তুমি আমার। একদমই না, এত সহজে আমি পড়ছি না। ওকে পেছনে পড়ে থাকাটাই বেকার হবে। আরে আমাদের রাজ্যে বেকারত্বের সংখ্যা অধিক। সবাই না হয় পড়াশোনা করে বেকার হয়ে বসে আছে, আমি না হয় তোমার পেছনে পড়ে থেকে বেকার হয়ে বসে থাকবো। সো ফানি। তোমার জন্য আমি সারা পৃথিবী ঘুরতেও রাজি আছি। তাই নাকি? পৃথিবী তো অনেক বড়, তা কিভাবে ঘুরবা শুনি? এবার উঠে রিদি চারপাশটা ঘুরতে লাগলাম। এটা দেখে, এই কি করছো, পাগল নাকি? পাগল না, আমার পৃথিবীতে তুমি, তাই তোমার চারপাশে ঘুরছি। এবার তো মেয়েটা পুরোটাই পড়ে গেছে। আমি রিদির পাশে বসে ওর বাঁ হাতটা ধরতেই ও কেমন ছিটকে নিল। আমি ভয় পেলাম। সরি, আমি বুঝতে পারিনি ওটা তোমার হাত। হৃদির রাগের লোক নিয়ে একটু মুচকি হাসলো। সমস্যা নাই, ধরতে পারো। আমি তো ভাবতে পারছি না হৃদি ওই কথা আমায় বলছে। তাই নাকি? এবার আমি হাতটা ধরতে যাব, ঠিক তখনই হৃদি উঠেই, আমায় যেতে হবে কেমন, আমি আসি। এটা বলে দরজা খুলে দিল। আমি দরজার কাছে দাঁড়িয়ে ভেবেছিলাম আজ আমার বাসাটা পূর্ণিমার আকাশ, কিন্তু চাঁদ চলে যাচ্ছে সেটা ভেবে অনেক কষ্ট পাচ্ছে পিচ্ছি বলাটা। কাল অফিসে আসবে, রুমে দরজা লাগিয়ে তোমার সব কষ্ট দূর করে দেব। এবার রীতি লজ্জা পেয়ে গাড়ি গেট খুলতেই, জানেন তো আমিও কতটা ফাজিল। তার মানে রোডু খেলা হবে নাকি? চিন্তা করো না, আমি চক্কা ফেলতে খুব ভালো পারি, যাকে বলে এক্সপার্ট। রীতি এবার রাগি লোক দিয়েই, চলো বাই। আর হ্যাঁ, 143 মানে এটার উত্তর কাল অফিসে যেন পাই, না হলে কাল তোমায় চাকরি থেকে বরখাস্ত করা হবে। এটা বলে চলে গেল। যাচ্ছিলাম 143 মানে আমি বুঝে উঠতে পারছি না আমি ওনাদের কোম্পানির কর্মচারী নাকি ওর মেয়ের কর্মচারী। কি হতে পারে এটার মানে? হয়তো হবে ম্যাথ কিংবা ফিজিক্সের ক্লু। যাই খুঁজি। আমার এবার পুরাতন ধুলো পড়ে যাও সব বইগুলো একে একে খুঁজতে লাগলাম। প্রতিটা পেজ খুব ভালো করে মন লাগিয়ে পড়েছি। দেখ কোথাও পাচ্ছি না। শালা ভোর 8টা পর্যন্ত খোঁজাখুঁজি পরেও পেলাম না। শালা রাত জায়গায় বেকার হলো। পাঠক ভাইয়েরা, আপনারাই একমাত্র এখন আমার পাশে থাকার সাথী। কি হতে পারে সেটা একটু কমেন্ট করে লিখে যাবেন প্লিজ। ঘুম থেকে উঠলাম, বাসায় কেউ নেই। বাজে 9টা। ঘুম ভাঙতে চাইছে না, তবুও ঘুম বাবাজি জীবনকে মানিয়ে নিয়ে
ওনাকে বিদায় জানিয়ে ওয়াশরুমের দিকে এগোলাম। ব্রাশ ট্রাশ করে সব করার পর এলো আসল কাজ, গোসল করা। আমি গলায় টাওয়াল নিয়ে পানির দিকে একভাবে তাকিয়ে আছি। সারা চোখ দিয়ে হিসু বের হয়ে যাবে এমন অবস্থা। থুকু পানি বের হয়ে যাবে। অনেক কষ্টে এক বালতি পানি নিজের উপর ঢাললাম। ওরে আল্লাহ, বাঁচাও। শালা জেলে রাখলেও মনে হয় এতটা কষ্ট হবে না। যাই গোসলটা সেরে নিলাম আজ 10 দিন পর। আবার কবে হবে কে জানে। তো আমার পাঠকরাও কি এরকম কয়দিন পর পর গোসল করেন? একটু কমেন্ট করে জানাবেন। আমি এবার ওয়াশরুম থেকে বেরিয়ে রুমে ছড়িয়ে থাকা অফিসে যাওয়ার মতো একটা ড্রেস নিয়ে সেটাকে পরলাম। সারা শরীরে পারফিউম লাগিয়ে বের হলাম অফিসের দিকে। বাসা থেকে বের হয়ে বাইকে চাপতে মনে পড়লো 143 এর মিনটা জানতে পারছি না এখন। এসব ভাবতে ভাবতে বাইক স্টার্ট দিতে লাগলাম। বাইক নিয়ে এবার অফিসে পৌঁছালাম। বাইক পার্কিং করার জায়গায় বাইক রাখলাম। আমি হেঁটে হেঁটে পার্কিং স্লট থেকে আবার অফিসের দিকে এগোচ্ছি। বাসা থেকে কিছু খেয়ে আসিনি, ক্ষুধাও লাগছে। তাই আমি এবার অফিসের পাশে থাকা ক্যান্টিনে গিয়ে বসলাম। মোবাইলটা বের করে চাপতে চাপতে ভাবতে লাগলাম 143 এর মানে কি? আমি তো জানি না। তার মানে আমি আজ এই অফিস থেকে বরখাস্ত হব? না, এভাবে আমার হার মানলে চলবে না। ক্যান্টিনে সবাই বসে গল্প করছে, কেউ বা প্রেম করছে। সবাই যে যার মতো বিজি, কোনো টেবিলই খালি নেই, সবই কাপল দেখছি। আমি চারদিকে ঘুরে দেখলাম অবশেষে 3 নম্বর টেবিলটাতে একটা সিঙ্গেল মেয়ে বসে আছে। আমি এবার ওই মেয়েটার কাছে গিয়ে বসতে পারি? জি, বসুন। আমি এবার বসলাম। মেয়েটা দেখে একটু হাসলাম। আমার একটা হেল্প করবেন? জি, যদি করার মতো হয় অবশ্যই করব। মেয়েদের স্টেজিং করছেন? যা শালা, এটা আবার কেমন কথা? সামান্য একটা ক্লু জানতে চাইলাম, তাতে নাকি আমি ইপটিজিং করছি। কই ইপটিজিং করছি? তাহলে 143 করছেন কেন? না মানে আমার একজন বলেছিল, এটার মানে কি সেটা জেনে আসতে একটু বলে দিলে ভালো হতো। অসহ্য ছেলে একটা, ছি। এটা বলে মুখ ঘুরে নিল। শালা যেভাবে হোক আমার চাকরি বাঁচাতেই হবে, অপমান সহ্য করেও আর জানতেই হবে। আমি হালকা হেসে আবারও বললাম, আমি খারাপ ছেলে নই। আমার জানা আছে আপনাদের মতো সব ছেলেরা মেয়ে দেখলে উতলে পড়ে। ও হ্যালো, কোনো কোম্পানির দুধ নই যে উতলে পড়বো। আপনার সাহস তো কম নয়, একটা মেয়ের সামনে এইভাবে ব্যবহার করছেন। আপনাকে তো কোনো অ্যাঙ্গেল থেকে দেখে আমার মেয়ে বলে মনে হচ্ছে না। মেয়েটা আবার টেবিল চাপড়েই। শাট আপ। আরে শালা, এই মেয়ে তো আগুন হয়ে গেছে রে। কি বলতে কি বলে ফেলেছি যা। আরে আপনি তো মেয়ে নন, আপনি তো পুরোই পড়ি। মেয়েটা আবার চুলে হাত দিয়ে ভাব দেখালো। আপনাদের মতো ছেলেদের আমি খুব ভালোভাবে চিনি, বুঝলেন তো? জি, না চিনলেও তো আপনাকে সবাই চেনে, যা আপনার রূপের ঝলক। আচ্ছা, আপনার লিপস্টিকটা খুব দামি তাই না? বেশ সুন্দর লাগছে আপনার ঠোঁটে। জি, 2500 টাকা দাম নিয়েছে। শালা, রাস্তার পাশে বসা 5 টাকা লিপস্টিকে এত টাকা বলছে। কিছু মেয়ে এমনই হয়। দাঁড়া মেয়ে, তোকে দেখাচ্ছি মজা। তোরে আজ আমি পাম দিয়ে ওখানটা পাঠাই দেবো। তাই নাকি? জি। আচ্ছা, আপনার ঘড়িটা মনে হচ্ছে স্পেন থেকে আনানো হয়েছে তাই না? খুব দামি দেখে মনে হচ্ছে, খুবই সুন্দর। মেয়েটা আবারও ভাব দেখালো। ইয়েস। গুড। আপনি কি ক্রিম খান? না, কেন? তাহলে তো সুন্দর কিভাবে? জি, আমার এটা ন্যাচারাল বিউটি। ও মা, তাই? রাস্তায় যখন বের হবেন একটা বোরখা ঢাকা দিয়ে বের হবেন। আপনাকে দেখে যে কেউ ক্রাশ খেয়ে যেতে পারে, এটাতে আপনারই বেশি প্রবলেম হবে। তাই? আচ্ছা, আপনি মডেলিং করেন না? জি না, তবে ইচ্ছে আছে। আপনাকে সত্যি মডেলে হিট লাগবে, বিশ্বাস করেন। তাই? শালা, মনে হচ্ছে ও পটে গেছে। এবার না হয় ক্লুটা জেনে নেওয়া যাক। আচ্ছা, এবার বলুন তো 143 এর মানে কি? আই হেট ইউ। কি? জি, আই হেট ইউ। এটা বলে মেয়েটা চলে গেল। যা শালা, এটা সত্যি নাকি রে? তার মানে হৃদি আমাকে লাভ করে না, হেট করে? তার মানে ওর হাসিটা অন্য কারোর জন্য, আমার জন্য নয়। আমি আবারও আর একজনকে জিজ্ঞাসা করলাম। সে বলল আই হেট ইউ। যাকে জিজ্ঞাসা করলাম সেও আমাদের কোম্পানিতে কাজ করে, নাম নাকি সুরমা, বেশ সুন্দরী। বাট রেগে কথাটা বলে চলে গেল। আমি আমার অফিস রুমে এসে বসে আছি গালে হাত দিয়ে। কাজে মন বসতে চাইছে না। হৃদি আমায় কেন আই হেট ইউ বলবে? মানে কি? তবে বস, আমি এত সহজে ছেড়ে তোর বান্দা নই। আমি হৃদির কেবিনে না গিয়ে নিজের কেবিনে বসে আছি। লাঞ্চ টাইমে বসে আছি। আমি যেভাবে বসেছিলাম সেভাবেই মন দিয়ে কাজ করছি এখন। গেটে কেউ নক দিয়ে বললো মে আই কামিং। আমি মাথা তুলতেই দেখি হৃদি। আরে, আপনারই তো অফিস, তাহলে পারমিশন চাইছেন? হৃদি এবার হাসতে হাসতে এলো আমার সামনে। টেবিলে হাত দুটো রেখে ঝুঁকে আমার দিকে বলল, ওই লাঞ্চ করবা না? না, আজ করবো না। আপনি কখন করবেন? আমার দিকে হৃদি আশ্চর্য হয়ে তাকালো। এই তুমি আমায় আপনি বলছো কেন? পর করে দিয়েছে একজন, তাই তাকে এখন
তুমি দিয়ে বলতে ভয় করে। এটা বলে আমি মাথা নিচু করে রইলাম। হৃদি আমার চেয়ারের পাশে এসেই, কে পর করছে তোমায়? তুমি একবার নামটা বলো, আমি তাকে খুন করে ফেলবো। আমি হৃদির চোখে দিয়ে তাকালাম। নিজে খুন করতে পারবেন? মানে? কিছু না, আপনি গিয়ে লাঞ্চ করে নেন। আমি এবার কেবিন থেকে বেরিয়ে চলে এলাম। হৃদি কিছুক্ষণ টেবিলে ঝুঁকে কি যেন ভেবে বেরিয়ে গেল আমার কেবিন থেকে। আমি আবারও কাজ করতে লাগলাম। লাঞ্চ টাইম শেষ হওয়ার পর হৃদি আমায় বারবার বেল টিপে ডাকছে। আমিও যাচ্ছি, একটা একটা করে এটা ওটা কাজ করাচ্ছে। আমি এবার ফিরে আসছি কেবিন থেকে। চেয়ারে বসা মাত্রই আবারও বেল। আমি আবারও যাচ্ছি। আবার একটা কাজ বলেছে, ফাইল খুঁজে পাচ্ছে না, পেন খুঁজে পাচ্ছে না, অথচ সামনেই তো সব কিছু আছে। আবারও আমায় ডাক দিল। আমি অফিসে ঢুকেই, জি বলুন ম্যাম। হৃদির চোখগুলো কেমন যেন লাল টকটক হয়ে গেছে। আমি ইগনোর করি, কি হলো বলুন। বসো। না ম্যাম, বসলে হবে না, কাজ আছে তো, ওগুলো সারতে হবে। আই সেড সিট ডাউন। আমি ভয় পেয়ে বসলাম। হৃদি আমার দিকে না তাকিয়েই হৃদি বলল, এভাবে ইগনোর করার মানে কি? খুব ইগনোর করছি না তো, শুধুমাত্র আপনাকে ডিস্টার্ব করে অফ করে দিলাম আজ থেকে। কেন ডিস্টার্ব করবে না তুমি? চাই না কারো মিথ্যা মায় শহরে ঢুকে স্বপ্ন দেখতে। মিথ্যা মায়া মানে? আমাকে ডিস্টার্ব করেছো তুমি, আর আমার মনটাকেও। এখন আমি কি করব? যেটা করে সেটাও তো আপনি কালই বলে ফেলেছেন। 143 মানে আই হেট ইউ। এটা বলার সাথে সাথে হৃদি আমার দিকে ঘুরলো। কিছু জিনিস ইঙ্গিতে বোঝানো হয়, যেটা সবাই পজিটিভলি নিতে পারে না। যদি আমি এবার চাকরি থেকে বরখাস্ত করতে চান তো করতে পারেন। অবশ্য বিনা ইন্টারভিউতে জবটা আমি পেয়েছিলাম। হৃদি মুখে পেন কামড়াতে কামড়াতে আমার সামনে এলো। আমার চোখের দিকে তাকিয়ে আমার চুলের মুঠিটা ধরেই, তোমার কোন জিনিসটা বেশি প্রিয়? মানে কি, জব ছাড়াবেন আপনি আমায় ছাড়ান? আমার প্রিয় কি জিনিস বা কোনটা কি সেটা জেনে আপনার কি? এটা বলতে হৃদি কেমন ফুপিয়ে ফুপিয়ে কান্না করে দিল আমার সামনেই। আমি হৃদিকে, ম্যাম আপনি চুপ করেন, এটা বলে আমি বাইরে চলে এলাম। আমি আমার কেবিনে গিয়ে আঙ্গুল মুখে দিয়ে বসে আছি। ভালো লাগছে না। মোবাইল বের করে ফেসবুকে লগ ইন দিলাম। আমার ফ্রেন্ডলি একটা গ্রুপ আছে, সেটাই দেখি অনেকগুলো মেসেজ আসছে। আমি এবার সেগুলো পড়তে লাগলাম। হঠাৎ এক জায়গায় আমার চোখটা থেমে গেল। 143 দেখে রিপ্লাই দিয়েছে আমার একটা ফ্রেন্ড, আই লাভ ইউ বাবুটা। আবার মেয়েটা 143 আমার সোনাটা, এটা লিখেছে। আমি মাথাটা খোঁচাতে খোঁচাতে দেখছি, তার মানে 143 মানে আই লাভ ইউ। হৃদি আমায় আই লাভ ইউ বলেছে। ও মা গো! আমি আবার ছুটে হৃদির কেবিনে গেলাম। ওকে কোলে তুলে নিয়ে ঘোরাতে লাগলাম। হঠাৎ কে যেন চিৎকার করে, স্টুপিড, এটা অফিস, কোনো পার্ক না। আমি এবার এদিকে নামিয়ে দেখি, হ্যাঁ, এদিকে হৃদির আব্বু। যা শালা, মাত্র পৌষ মাস এলো আর সাথে সাথে সর্বনাশ। হৃদির আমি পাশাপাশি দাঁড়িয়ে আছি। হৃদির আব্বু আমার কাছে এসে, কি ব্যাপার, তুমি ওকে এভাবে তুলে ঘোরাচ্ছিলে কেন? জি মানে আঙ্কেল, ডক্টর আমায় বলেছে প্রতিদিন কাউকে কোলে করে ঘোরাতে, তাই আর কি। হাজলামা হচ্ছে? জি না বস। হৃদি এবার ওর আব্বুর হাত ধরেই, আব্বু, ও তো আমার বেস্ট ফ্রেন্ড, ও তাই এমন একটু একটু ফাজলামি করে। প্লিজ ওকে মাফ করে দাও। হৃদির আব্বু আর একটা কথা না বলে সোজা বের হয়ে গেল অফিস থেকে। হৃদি এবার রেখে কোমরে হাত দিই, বেশ তো রাগ দেখিয়ে বেরিয়ে গেছিলে, আবার এখন এলে কেন শুনি? আমার কেবিন অক্সিজেনটা পাচ্ছিলাম না তো, তাই এখানে আসতেই হলো। হৃদয় আবারও রেগে গেল। দেখো, এসব ফ্লার্ট করে লাভ নাই। জি না, এখন ফ্ল্যাট করে লাভটাই বা কি? তুমি তো অলরেডি পটেই গেছো। হৃদয় অভিমান করে মুখটা বাঁকিয়ে, কে বলেছে আমি পটে গেছি? ওকে, না পটলে এবার ফেটে যাবো বোমার মতো। যাও এখন কেবিনে যাও, আব্বু আবারও আসতে পারে। না, যাব না। উফ, যাও না। মেয়েটা আবার খুব হাসছে, খুব মিষ্টি লাগছে মেয়েটাকে। আমি হৃদির কাছে গিয়ে, অফিস শেষে রেটে যাব। না, আমার সময় নেই। না থাকলে আমি তুলে নিয়ে যাব। হুম, ওই তো কঞ্চির মতো বডি, আমায় তুলে নিয়ে যেতে পারবা? তাতে কি, তুমি তখন স্বীকার করলা আমার সাথে যেতে চাও। পাগল একটা। আবার ওর আব্বু এলো আমাদের দুজনকে দেখে রেখে, এই অভ্র, তোমার কাজ নেই নাকি? জি আছে তো, আপনার জন্য টাকায় চোলা না তেলের খোঁজ করা, আর আপনার মেয়ের জন্য। মেয়ের জন্য কি? কিছু না, বডিগার্ড। আমি এবার চলে এলাম। অফিস ছেড়ে ওয়েট করছি পার্কিং স্লটে, পার্কে যাওয়ার জন্য। আজ ওকে প্রপোজটা করে ফেলবো। না, যদি না বলে, দূর, আমাকে আবার না বলতে পারে। আমি তো রোমান্টিকও না যে রোমান্টিক স্টাইলে প্রপোজ করব। দূর, আজ নয়, কাল করব। কাল এমনিতে অফিস ছুটি। আমি বাসায় চলে এলাম। এবার বাসায় যাব বলে বাইক চাপবো, ঠিক তখনই রীতি ডাক দিল। নাইম। আমি বাইক চেপে ওর কাছে দাঁড়ালাম। জি, কি বলবো বলো। কি বলবা মানে?
তুমিই তো ডাকলা আমায়, অফিস শেষে নাকি তুমি? আমি হৃদির দিকে মিটি মিটি করে তাকে হাসলাম। হৃদি, তার মানে ডেটে যাবে? হৃদি লজ্জায় মাথা নিচু করে মাটিতে পা ঘষতে লাগলো। না, আমি তা কখন বললাম? তোমায় তো আমি ডেটে যাওয়ার জন্য আমার সাথে দেখা করতে বলেছিলাম, আমার সাথে কথা বলার জন্য তো নয়। হৃদি একটু রাগ দেখি। কে বলেছে আমি ডেটে যাব? তাহলে কেন ডাকলে শুনি? হৃদি এবার আমতামতা করে বলল, না না, মানে আমি তো তোমার বস, আমার তো টাকার অধিকার আছে, তাই না? শুধুই বস, একটি হবু বইয়ের অধিকারটা খাটাও না। হৃদয় এবার মুখটা অন্যদিকে করে নিল, সাথে সাথেই মানে লজ্জা পেয়েছে। আবার আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। না মানে বলছি, কাল তুমি ফ্রি আছো? জি আছি। প্রেম করতে যাবো আমায় নিয়ে, তাই তো? জি। না না না, কাজ আছে তো, তার জন্য। আমি হালকা সে হৃদির চোখে চোখ রেখেই খুব ইচ্ছে হয় তোমার এই চুলের খুব একটা বেলিপুরের মালা লাগিয়ে দেওয়ার। হৃদি আর লজ্জায় না থাকতে পেরে, পাগল একটা, আমি বাসায় যাব। তা যাও, তোমায় কেন বলতে হবে? না, বলে যাওয়া উচিত। ও মা, আমি তো বলে গিয়েছিলাম। বউ যখন বাপের বাসায় যায় তখন তো জামাইয়ের কাছ থেকে পারমিশন নেয়। পারমিশন দিলাম, যাও। আর হ্যাঁ, বেশি দিন থাকবা না কিন্তু। হৃদয় এবার আমার গালটে নেই। খুব দুষ্টু হয়েছো, তাই না? জি, এটা তো ট্রেলার, দুষ্টুমি তো বাসরাতে দেখাবো, ফুল পিকচার। হৃদয়ের লজ্জায় না থাকতে পেরে আমার দিকে হাত দেখে ইশারা করলো মেরে ফেলবে। এবারও গাড়িতে চেপে চলে গেল। আমিও বাইক নিয়ে টাটা করে বাসায় চলে এলাম। বাসায় এসে দেখলাম আব্বু আম্মু এসে গেছে। যাক, আমার আর ভাতের ঝোল খাওয়া লাগবে না। বাসায় ঢুকেই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে বসে আছি, এমন সময় আম্মু এলো। অব্র, জি। ভেতরে আসবো? জি আম্মু, আসো। আম্মু এবার ভেতরে আসতেই, বলো কি বলবা? তোর জন্য জামা এনেছি, দেখ তো তোর পছন্দ কিনা। এটা বলেই আমায় জামার প্যাকেটটা ধরিয়ে দিল। আমি এবার জামাটা পরতেই খুব রেগে গেলাম। শালা জামাটা একটু বড় কেন? আম্মু, আমার এই জামাটা পছন্দ না। কেন? আম্মু, এই জামাটা আমার বডি ফিটিংয়ে আসছে না, আর লম্বাতে হচ্ছে না। আরে বাবা, 2 সাইজ বড় নিলাম, দিন দিন বড় হচ্ছিস না। কথাটা শুনে আমার পুরো শরীর জ্বলছে। বাপ মাগুলো এমন কেন হয় ভাই? শালা জামা আনলো 1 সাইজ 2 সাইজ বড় করে আনবে। আমি রেগে জামাটা খুললাম। আর কত লম্বা হবো বলো তো? 5 ফিট 9 ইঞ্চি। এতই লম্বা? তোমার কি তাল গাছ চাই নাকি? তুই রেগে যাচ্ছিস কেন? আম্মু, তুমি যাও তো। জামাটা রেখে গেলাম। না, এটাকে নিয়ে যাও, নয়তো আমি ছুঁড়ে ফেলে দেবো জানালা দিয়ে। তখন আব্বুর গর্জন শুনতে পেলাম। নিজেকে তো কিনতে হয়নি, তাহলে মর্ম বুঝবি কি? যখন কিনতে হবে তখন বুঝবি। আমিও রেগে চিৎকার করলাম, যখন কিনতে হবে দেখা যাবে, চুপ করো এখন। এবার আম্মুকে আমি পাঠিয়ে দিলাম। শালা এমন কেউ করে নাকি ভাই? জামা আনছে তো আবার বড়। রাতে ডিনার না করেই এক থালা মুড়ি নিয়ে বসে পড়লাম টিভির সামনে। শুধু রোমান্টিক মুভির সিন চলতেছে। শালা একটা জিনিস আমি বুঝতে পারি না, মুভিতে নায়ক নায়িকা যতই গরিব হোক না কেন, নাচতে ঠিকই বিদেশে যাবেই। প্রায় 6টা মুভিতে দেখলাম বেশ ভালোই রোমান্টিক মুভিগুলো। নোট করে নিলাম একটা খাতায়। টিভি অফ করে বারে বারে ওগুলো পরে মুখস্থ করছি। কাল তো হৃদিকে প্রপোজ করা লাগবে। ইস, কি লজ্জা ভাবতেই। শুয়ে শুয়ে পড়ছি আমি লেখাগুলো, আর ফোনের স্ক্রিনে ভেসে উঠলো হৃদির নামটা। কল দিয়েছে। আমি ফোন রিসিভ করে কানের কাছে রাখতেই, হ্যালো। ওহ, জানটা শান্তি হয়ে গেল তোমার ওই মিষ্টি ভয়েসটা শুনে। তাই? জি, একটু হাসো না। কেন? আরে হাসো না। ওহ, বুকের বাবাসটারও বেশি শান্তি পেল। তাই নাকি? হুম। কি করো? কাল তোমায় প্রপোজ করব, কি বলে প্রপোজ করব সেগুলো পরে মুখস্থ করছি। হৃদি হো হো করে এসে উঠলো। আমি তো অ্যাকসেপ্ট করব না। না করলে আমার কি? মানে? বলছি না, তোমায় তুলে নিয়ে এসে হলে বিয়ে করব। গুন্ডা নাকি? জি, তোমার জন্য গুন্ডা হতে পারি, আবার হিরো আলমের মতো গানও গাইতে পারি। পাগল তুমি একটা। জি জানি তো, তবে তোমাকে পাওয়ার জন্য। তাই? আচ্ছা শোনা, আমি না একজনকে ভালোবাসি, কে জানো? জি জানি, কাকে ভালোবাসো? তুমি না বুঝলে না। হৃদয়ের মুখের হাসিটার সাথে সাথে কোথায় যেন হারিয়ে গেল। আমি? না মানে? জি, তুমি না। ও গুড। এটা বলে ফোনটা কেটে দিল। শালা কষ্ট পাইছে মনে হয়। একটু মজা কি করা যাবে না নাকি? আমি আবারও ফোন করলাম, কিন্তু মহারানী তুললো না। প্রায় 8 বার ফোন করার পরও সে ফোন রিসিভ করলো না। আমি তো টেনশনে পড়ে গেলাম। এটা বলেই ফোন কেটে দিল। মনে হয় কষ্ট পেয়েছে রে, একটু মজা কি করা যাবে না নাকি?
আমি আবার ফোন করলাম, কিন্তু মহারানী ফোন তুলল না। 8 বার ফোন করার পরে ফোন রিসিভ করেই, কি হলো? আমায় ফোন দিয়েছো কেন? যাও না, তার সাথে কথা বলো যাকে তুমি ভালোবাসো। আমি কাকে ভালোবাসি দেখতে চাও? না, চাই না। কেন? জানি না। তাই তোমার রুমের ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়াও, যাকে তুমি আয়নায় দেখতে পাবে তাকে আমি ভালোবাসি। এই কথাটা শোনা মাত্রই হৃদয় অভিমানে সুরে বলল, ভালো? জি, আমি তো অনেক ভালো, তুমি জানো না? ওই, আমি কখন বললাম তুমি ভালো? এই তো বললা যে তুমি ভালো। হৃদয় এবার হেসে হেসে বলছে, এই, তুমি এমন কেন? কিছুক্ষণ রাগ অভিমান করেও থাকতে দেবে না নাকি? রাগ অভিমানী মুখটা দেখলে যে আমি বড্ড কষ্ট পাবো। কেন? তুমি রাগ অভিমান করলে কষ্ট পাবো তার জন্য। তাই এত ভালো লাগে আমার তোমাকে? তুমি আমার ভালো লাগা নও, তুমি আমার বুকের ভালোবাসা। হৃদয় এবার জোরে জোরে শ্বাস ফেলে। তাই? জি। ঘুমাবে না? না, ইচ্ছে করছে না। কেন? তোমার ভয়েস কানে এলে যে ঘুমটাও বলে। আগে বুকটা একটু শান্তি দিই, তারপর না হয় মাথাকে শান্তি দেব। তাই? জি, বুকের বাঁ পাশে যদি মাথাটা কখনো রাখো তাহলে বুঝতে পারবে এই পাগলটা তোমার ভালোবাসা পেতে কতখানি পাগল। তাই? হৃদি, আমি তোমায় দামি রেস্টুরেন্টে নিয়ে যেতে পারবো কিনা জানি না, তবে কথা দিচ্ছি তোমায় নিয়ে রাস্তার মোড়ে ফুচকার দোকানে নিয়ে যাব। তোমার যদি ঝাল লাগে আমি তোমার ঠোঁটে ঠোঁট বসিয়ে তোমার মুখে ঝাল দূর করার চেষ্টা করব। এবার তো হৃদয় লজ্জায় লাল হয়ে গেছে কথাটা শোনার পর, আর হাসতে হাসতে বলল, ফাজিল একটা। শুধু কিভাবে দুষ্টুমি করবো তার উপায় বের করবা, তাই না? তা আমার দায়িত্ব নিতে পারবা তো? আমি কিন্তু অনেক রাগী। যে পারবো, তোমার রাগ অভিমানের দায়িত্ব ছাড়াও তোমার শারীরিক কুশি ধরার দায়িত্বটাও নিতে পারবো। শুধু তুমি আমায় মাঝে মাঝে একটু চান্স দিয়ে দুষ্টুমি করার। তাই নাকি? কিছুক্ষণ পরে আমি বুঝলাম হৃদি কলে থেকে ঘুমিয়ে পড়েছে। ওর শ্বাস প্রশ্বাসগুলো আমি শুনতে পাচ্ছি। আমিও কানের কাছে ফোন রেখে ওর প্রতিটি শ্বাস প্রশ্বাসগুলো ফিল করার ট্রাই করছি। প্রতিটি শ্বাস বারে বারে এসে আমার বুকে ধাক্কা মারছে। হিমালয়ের বুক থেকে শীতল বাতাস বয়ে আসার মতো আমার প্রতিটা লোম কেঁপে উঠছে বারবার। হৃদিকে নিয়ে হাজারো স্বপ্ন বুনছি এখন। ওকে আমি রানী করে রাখবো, আর দুনিয়ার সব সুখ এনে তার সামনে তুলে ধরবো। আমি এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই। সকালে উঠলাম পাগলিটার ফোনের রিংয়ের শব্দে। এই ওঠো। আর একটু ঘুমাই না। না, ঘুমানো লাগবে না, আজ না। আজ না মানে কি? আজ তুমি আমায় প্রপোজ করবে বলেছিলে, তাই না? আমি ঘুমের করেই বললাম আজ না, কাল, ঘুম পাচ্ছে খুব। এটা বলে আমি ফোন বালিশের পাশে রেখে দিলাম। কিছুক্ষণ পর আমার ঘোর কাটতে মাথা এলো, এই রে, আমি এদিকে সব কি বললাম। আমি ফোনটা হাতে নেই, এবার দেখি মেসেজ দিয়েছি এরকম, কোথা তুই যদি প্রপোজ করিস আমায় দেখে নিস। অফিস থেকে তো দূর করবই, আর তার জন্য আমার মনে যে জায়গাটা ছিল সেটা থেকেও। আমি লিখলাম, এই সরি, আমি ঘুমের ঘুরে উল্টাপাল্টা বকে ফেলেছি। কোনো রিপ্লাই এলো না। আমি এবার কোনো রকম ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট না করেই হৃদিদের বাসায় এলাম। বাসার দরজা খুলতেই টাকলোকে দেখতে পেলাম। দূর থুকু, শ্বশুর আব্বা। টাকলো বলে ভালো দেখে না, যতই হোক আমার শ্বশুর তো। টাকলো আমায় দেখেই, কি চাই? আপনার মেয়েকে চাই। আমার মেয়েকে মানে? না না, চাই ওনার সাথে একটু দেখা করতে। ও আচ্ছা, ভেতরে আসো। আমি এবার সাইড কাটিয়ে যাব, ঠিক তখনই ধমক দিল, এই দাঁড়াও। যা শালা, কি হলো ব্যাপারটা? জি বলুন। কি তোমার শরীরে দুর্গন্ধ? বাবা, তুমি কয়দিন গোসল করনি? আমি তো এবার পুরোই ফেসে গেলাম রে। শালা মানিজ্যতের উপরে ভালোদা হয়ে গেল। দূর, কি বলেন আঙ্কেল, আমি তো এই বাসা থেকে গোসল করে আসছি। না বাবা, তুমি আগে গোসল করে আসো, তারপর আমাদের বাসায় ভেতরে ঢুকবা। এটা বলে আমার বের করে দিল বাসা থেকে। কি হারামি, গোসল করিনি বলে বাসায় ঢুকতে দেবে না। দাঁড়াও টাকলো, আমি বাসায় গিয়ে আজ 1 ঘন্টা গোসল করে এখানে আসবো। এই অপমানের শোধ নিতে আমি এবার বাইকে চাপতে যাব। ঠিক তখনই হৃদিকে আমি ছাদের একটা কর্নারে দেখতে পেলাম। ওর চোখ আমার দিকে পড়তেই সরিয়ে নিল আর ভিতর দিকে চলে গেল। ওকে বাসার বাইরে আনতেই হবে, আর আনার নিনজা টেকনিক এই পিচ্ছি বন্ডিতের মাথায় ভরপুর। আমি মেসেজ দিলাম। পেতনিরা কিন্তু ঠিকই সময় মতো সাথে ঘোরাফেরা করে, আবার কখনো কখনো গাছেতেও। সাথে সাথে সে রেগে ছুটে এসে আমার বাইকে থাকা অবস্থায় কলার ধরল। কি যাতা বলছিস? আর কি চাই? তোমাকে। তোমাকে মানে? জি, তোমাকেই তো চাই। লুডোর কারে ছক্কার গড়িরই তো বেশি দাম। মানে কি? না মানে লুডো খেলতে হলো তো, বুঝতেই পারছো। হৃদয় আরও আমার কপালটা চেপে ধরলো। বুঝতেই পারছো মানে কি? আরে তো রাগ দেখাচ্ছ কেন? তো কি করব?
একটা দুটো কিছু তো করতে পারো নাকি? ভালোবেসে না হোক, রাগেই করো। এবার তো হৃদয় আরও রেগে আগুন হয়ে যাচ্ছে, গালগুলো ফুলে একদম লাল টুকটুক হয়ে গেছে। আমার দিকে আর চোখে তাকিয়ে, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। না, খারাপের মাঝে একটু ভালো হওয়া উচিত। এই তুমি এমন কেন? আমি খুব সুইট, তাই না? আমি কখন বললাম সুইট? এই তো এইমাত্র বললে। ও আবারও ধাক্কা দিয়ে ঠোঁটের কোণে হাসি এনে বলল, এই তুমি কি কখনো রাগ করো নাকি? সব সময় শুধু আমায় হাসাও। তোমায় রাগিয়ে রাগানি তোমার মুখটা দেখার আলাদাই মজা। আবার তার থেকেও বেশি যখন তোমায় হাসাই, তোমার এই গালের ওই টোলটা দেখে আরও বেশি ভালো লাগে। এবার আমার গলা ছেড়ে হাসতে হাসতে বলল, যাও এখন, বাসার সামনে আছি, কেউ দেখে ফেললে অসুবিধা আছে। যাব না, নিয়ে গেলে তোমাকে সাথে করে নিয়ে যাব। পাগল নাকি তুমি? যাও, হুম। যাও বলতেছি। এবার আমি ওর মুখের দিকে তাকিয়ে মুখ বাঁকাতেই ও আমার গাল দুটো টেনেই, ওরে পিচ্চিটা বুঝি রাগ করেছে? না, রাগ কেন করব? তুমি আমার কে হো শুনি? আমি তো কেউ না, এবার যাও প্লিজ। দূর, ভাল লাগে না। এটা বলে আমি বাইক স্টার্ট দিয়ে বাসায় চলে এলাম। রুমে এসে বিছানায় শুয়ে পাগুলো দেয়ালের সাথে নাচাচ্ছি আর ভাবছি, শালা কাল এত রাত জেগে মুভিগুলো দেখাই বেকার হলো। শালার এই ঘুমটাকেও বলি একটু কন্ট্রোলে থাকতে পারিস না? শালা আমার সব নষ্ট করে দিলি। আব্বু আমার রুমের সামনে দিয়ে যাচ্ছে, আমার পা দোলানো দেখে আব্বু রুমে এসে চিৎকার করে বলল, এই দলে পা রেখেছিস কেন? রংটা উঠে গেল, কি তোর বাপ করবে? আমি আব্বুর দিকে তাকালাম। জি, তুমিই তো করবা, তুমি এখন বাসার কর্তা না? ভাই রে ভাই, আব্বু আমাকে একই দেখতে পারে না, তার মধ্যে আমি আবার এত রাগাচ্ছি। এই আমি মানে? জি আব্বু জান, তুমি তো আমার আব্বু। বলছি শোনো না। হ্যাঁ বল। বসো না বিছানায়। না, একদম না, বিছানায় বসতে বলে কি নাকি দাবি করবি? ঠিক আছে। আচ্ছা ভাইয়ের আপনারই বলেন, আব্বুর কাছে দাবি করবো না তো কার কাছে করবো? ও আচ্ছা, শ্বশুর আব্বার কাছে তো দাবি করা যায়, তাই না? আচ্ছা বসো না, যাও এবার। আমার এরূপ কথাবার্তা শুনে আব্বু রেগে গেল। এই নাইমার আম্মু, একে আমার চোখের সামনে থেকে দূর করো না, আমাকে অপমান করছে জানো। আম্মু টিভি দেখতে দেখতেই, এ দেখো, বাজে বকবে না। আর সিরিয়াল দেখার সময় তোমার বকবক শুনতে ভালো লাগছে না। হ্যাঁ, তাই তো লাগবে কেন? কি জন্য যে তোমার বিয়ে করেছিলাম, আর তার সাথে এসেছে আমার এক সুপুত্র। আমি হালকা এসে জামার কলারটা ঠিক করলাম। তাহলে এতদিনে বুঝতে পারছো যে আমি এক সুপুত্র? চুপ হারামি একটা। এ বলে আব্বু রাগ দেখিয়ে বেরিয়ে গেল এই বলতে বলতে। জীবনে বড় ভুল বিয়ে করা, আর তার থেকে বড় ভুল করেছি এর মতো একটা কুলাঙ্গার সন্তানকে জন্ম দিয়ে। আল্লাহ গো, এর মতো আর কারোর বাসায় সন্তান দিও না, নয়তো আমাদের মতো তাদেরও জ্বলে পুড়ে মরতে হবে। আব্বুর কথা শুনে আমি হাসছি, আর এদিকে আব্বু চিৎকার করে, চুপ করবা নাকি আমাকে যেতে হবে? হ্যাঁ করেছি তো, আগে তোমার ওই রাজপুত্রকে চুপ করতে বলো। হ্যাঁ, আমাকে আম্মু অনেক ভালোবাসে। আর আব্বু আম্মুর ঝগড়া তো মানে কি বলবো, প্রতিদিনেরই। আমার দেখা একটা সেরা মেগা সিরিয়াল। যখন লাগে না, হেভি লাগে ঝগড়াটা। আর আমি মাঝে মাঝে কাঠি করি, মানে এদিকে ওদিকে দোষ তুলে ধরি। আব্বু আম্মুকে একটু বেশি ভয় করে, কারণ আব্বু আম্মুর লাভ ম্যারেজ। আর লাভ ম্যারেজ মানেই তো জানেনি, দিনের শুরুতে শুধু ঝগড়া, আর দিনের শেষে দুজনে দুজনের প্রতি ভালোবাসা। আব্বু আম্মু পুরাই লাভ বার্ডস। এখন আব্বুর প্রতিদিন বাইরে থেকে আম্মুকে ফুচকা এনে দেয়। আম্মু বকে যে বাসায় এত বড় পোলা আছে, সে যদি দেখে তো কী বলবে? আব্বু হেসে এসে বলে, তাতে কি, ভালোবেসে এসে তোমায় ললো না, তাই বলি কি প্রেম দেব না? এখন বাজে সকাল 11টা। আম্মু কিচেনে আছে। আব্বু হয়তো নিউজ পেপার পড়ছে। খুব ক্ষুধাও লেগেছে, তাই আমি উঠে কিচেনের দিকে এগোতে লাগলাম। কিচেনের দরজার কাছে গিয়ে দেখি আমার বাসার লাভ বার্ডসগুলো এখনও প্রেম করতেছে। ওরি ওরি, আব্বুকে দেখলাম আম্মুর আঁচলের খুঁট ধরেই। এই শোনো না। কি হয়েছে বলবা তো নাকি? তখন থেকে এই কথাটাই বারবার বলছো। বলছি আজ একটু বাইরে যাবা, ওই পার্কে। আর কি? মত দিচ্ছ না? এই বুড়ো বয়সে তোমার প্রেম কেন? বুড়ো তো কি হয়েছে, ললো না, তাই বলে কি প্রেম দেব না? আমি তো পুরাই অবাক আব্বু শায়রি শুনে। আম্মু এবার হালকা হেসে, উফ, ছাড়ো না, নাই মেশে গেলে কি হবে বলো তো? ও এখন রুমে আছে, আসবে না। এবার আব্বু আম্মুকে জড়িয়ে ধরতে যাবে, ঠিক তখনই উফ, বলছি কিচেনে হচ্ছেটা কি? আমি কাশি দিতেই আব্বু আম্মুকে ছেড়ে দিল আর থতমত খেয়ে গেল। কি আবার হবে, দেখতে পাচ্ছিস না তোর আম্মু রান্না করছে? জি আব্বু, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু মশলাটা তুমি মনে ঢালছো তাই না?
আব্বু আম্মু দুজনেই লজ্জা পেল। এই কি যাতা বলতেছিস? আমি একটু হাসলাম। আব্বু কিশোরের রোমাঞ্চ। আব্বু এবার লজ্জা পেয়ে, নাইমের আম্মু, ওকে বলে দাও খুব খারাপ হচ্ছে কিন্তু। ওকে, আমি আজ বাসাতে থাকবো না, তোমরা যত খুশি প্রেম করো, ভালোবাসার গল্প করো। আম্মু আমার কথা শুনে হাসতে লাগলো। আমি এবার আম্মুর কাছে গিয়ে আম্মুর কাঁধে মাথা রাখলাম। আম্মু, তুমি এই লোকটাকে কিভাবে পছন্দ করেছিলে? সবসময় রাগ দেখায়। আম্মু হেসে আমার মুখে হাত দিয়ে বলল, রাগী মানুষদের মনটা খুব সরল হয়। তোর আব্বু যতটা রাগী ওপর থেকে ততটাই সরল মনের ভেতর থেকে। দেখিস না, আমার সাথে কখনোই পারে না, আর বেশি রাখতেও চায় না। জি, এই কারণেই রাগায় না আমার আম্মুটাকে। এখনও খুব ভালোবাসে আমার রাগী আব্বুটা। আম্মু লজ্জা পেল। যা, কি বলিস না। আচ্ছা বাদ দাও, বলি ক্ষুধা লেগেছে, খেতে দিবা নাকি রুমে গিয়ে বসে থাকবো? টেবিলে বস, খাবার নিয়ে যাচ্ছি। আর সকালে তো ব্রেকফাস্টটাও করিসনি। ওকে, যাচ্ছি। আমি এবার টেবিলে বসে খাওয়া শুরু করলাম। আব্বু তো আমার দিকে তাকাতেই পারছে না, লজ্জাতে হয়তো। আব্বু এবার বাইরে চলে গেল। কিছুক্ষণ পর আব্বু এসে আমার কান ধরে, আমরা রোম্যান্স করি কিচেনে, তাই না? আর তুমি বুঝি গাড়িতে করো? উঠ হারামি একটা। নাম কি আব্বু? আর কোন মেয়ে? রিদি নাম তোমার কোম্পানির, কি যেন একটাও না? ও ভাই সাহেব, হৃদয় আসছে। ও মা গো, টুরু ভালোবাসার টানে আমায় রিসিভ করতে আইসে রে। আম্মু এবার কিচেন থেকে ছুটে এসে আব্বুর হাত ধরে, হচ্ছেটা কি? ছাড়ো ওর কান, ছাড়ো। দেখো বাইরে গিয়ে তোমার ছেলে কোন মেয়ের সাথে বাইরে যাবে, সে বাসার সামনে বসে অপেক্ষা করছে। আম্মু দৌড়ে বাইরে গিয়ে ওকে মেরে আমার কাছে এসেই আমি আম্মু দিকে তাকালাম। চলবে মানে? আমার পছন্দ মেয়েটা, খুব সুন্দর মেয়েটা। নাই, তুই আগে আমাকে কেন বলিসনি? বিয়ে দিলে এই মেয়ের সাথে দিব, তারপর তোদের একটা বেবি হবে, আমরা দুজন কোলে নিয়ে খেলা করব। আমি তো আম্মুর কথা শুনে পুরোই হতাশ। শালার গরুর হাট থেকে কিনে আনা হলো নাকি? এদিকে কেউ দুধ নেবে, কে ছানা নেবে, সে নিয়ে তর্কাতর্কি। আম্মু চুপ করো তো। আমি এবার হাতটা ধুতে লাগলাম। তখন আম্মু গাল ফুলিয়ে বলল, 2 দিনের মেয়ের জন্য এই আম্মুকেই রাগ দেখাচ্ছিস তো? বিয়ে করলে তো তোর এই আম্মুকেই বাসা থেকে বের করে দিবি। উফ, এরা কারা ভাই? শালা এত প্যারা কেন দিচ্ছে? আমি কখন বলেছি এই মেয়ে আমার গার্লফ্রেন্ড, এই মেয়ে আমার বউ? বাইরে বেরোতে দেখি রিদি গাড়িতে ট্যাস দিয়ে দাঁড়িয়ে আছে, চোখে একটা কালো সানগ্লাস। ওহ, কি লাগছে! পুরোই পড়ি, চোরগুলো উড়ছে বাতাসে। আর হৃদি মানে মোবাইল টিপছে, যে কেউ ক্র্যাশ খেয়ে যাবে। আর পরেছে নীল কালার শাড়ি, যেটা আমার ফেভারিট কালার। ওহ মাশাল্লাহ, দেখি তো আমি পুরোই ফিদা, পাগল হয়ে যাবো দেখছি। আমি এবার রিদির কাছে গেলাম। জি বলো। বলবো না, আজ শুধু শুনবো। কি শোনাবো শুনি? জানি না কি শোনাবা। ও, কোথায় যাবা? জি যাবো তো, তোমায় নিয়ে একটু বাইরে যাব। ও আচ্ছা। ও আচ্ছা মানে কি? যাও ড্রেস চেঞ্জ করে আসো। মন চাইছে না ড্রেস চেঞ্জ করতে যেতে। কেন? তোমার এই সুন্দরী চেহারা দেখার একটা সুযোগ হারিয়ে ফেলবো যে। যাও না, বের হবো তো। আমি একটু হেসে ওর দিকে মিটে মিটে চেয়ে বললাম, কি ব্যাপার ম্যাম, আজকে কেউ আসছে নাকি? আসছে না, নিয়ে যেতে হবে তাকে, সে একটা আস্ত গাধা। শালা আমাকে গাধা বলছে, দেখাচ্ছি মজা। গাদির সাথে একমাত্র গাধাই তো যাবে। হৃদয় এবার রেগে গেল। এই যাবা তুমি? ওকে বাবা, যাচ্ছি। আমি এবার তাকালাম। আর কিছু বলবে? বলো। এবার কিছু টাকা এগিয়ে দিয়ে বললো, এই নে নিয়ে যা। আমি দেখে অবাক, এতগুলো টাকা আব্বু দিচ্ছে, তা আবার নিজের হাতে। ওরে ভাই, আমি টাকাগুলো হাতে নিয়ে খুশি আব্বুকে জড়িয়ে ধরতেই আব্বু বললো যে এত খুশি ওর কিছু নেই, তোর আম্মু বললো তাই দিচ্ছি। শুনে তো আমার পুরো হুশ উড়ে গেল। শালা কি বাপরে, এত কিপটা! আম্মুর ভাই টাকা দিতে এসছে, তা আবার আম্মু বলেছে বলে। আমি তো এই জন্য আম্মুকে বেশি ভালোবাসি, আম্মুই তো আমার সব। আমি ড্রেস চেঞ্জ করে এবার সোজা রিদির কাছে এলাম। গাড়ি তুটে বসতে রিদি বলে উঠলো, বাবু। আমি তো শুনে চমকে গেলাম। আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম, অন্য কেউ বলেনি তো। না, কেউ বলেনি, নিশ্চয়ই রিদি বলেছে। ও মা গো, টুরু লাভ করে মেয়েটা আমাকে। আমি তবুও কি? হৃদি এবার আমতামতা করে বলল, নাইম। আমি হালকা এসে হৃদির দিকে তাকিয়ে আছি। যেটা বলেছিলে বেশ মিষ্টি লাগছিল। সাথে সাথে হৃদি রাগ দেখিয়ে চুপ। যা শালা, আমি এবার কি করলাম? সারা রাস্তায় কেউ কোনো কথা না বলে সমুদ্রের পাড়ে নিয়ে গেল। চারদিকে কেউ নেই, শুধু ও আর আমি। আমরা দুজনে গাড়ি থেকে নামলাম। ওইবার আমার কাছে এসে দাঁড়িয়ে, জানো নাইম, ওই জায়গাটা আমার খুব প্রিয়। মন ভালো করার জন্য এই জায়গাটা বেশ। হৃদি এবার আমার দিকে তাকিয়ে হালকা হাসলো।
তার জন্যই তো আজ মন খুলে কিছু বলতে এলাম তোমায় নিয়ে। অন্য কিছু করলে হয় না? হৃদি চোখ রাঙালো। নাইম, সিরিয়াস হও। ওকে বাবা, বলো। জানো নাইম, আমি আর আম্মু এখানে প্রায় তখন আসতাম যখন আব্বুর সাথে আম্মুর ঝগড়া হয়। আম্মু আমাদের ছেড়ে চলে গেছে আজ 6 বছর। এখনো অনেক মিস করি। যখন মিস করি তখনই এই জায়গায় এসে কিছুক্ষণ বসে থাকি, আর সাথে সাথেই মন ঠিক হয়ে যায়। মন ভালো করার জন্য আর এই জায়গায় আসা লাগবে না। যদি তুমি পারমিশন দাও তো আমি নিজ থেকে তোমার মন ভালো করার দায়িত্ব নিতে চাই। হৃদি আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। বুঝতে পারছি ও ইমোশনাল হয়ে গেছে। আমি ওকে হাসানোর জন্য বুকে হাত রেখে বললাম, কি জ্বালা করছে। সাথে সাথে হৃদি আমার বুকে হাত দিল যেখানে আমি হাত দিয়ে আছি। কি হয়েছে তোমার? ওহ, তুমি যেভাবে লুক দিচ্ছিলে আমার বুকটা তো জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছিল। হৃদি এবার আমাকে ঠেলে সরিয়ে দিয়ে সে দূরে সরে গেল আর বলল, খুব মজা লাগে না এসব করতে? ওর সামনে গিয়ে আমি কান ধরলাম। সরি। হৃদি মুখ ঘুরিয়েছে। এই এমন করবো না বলছি একদম। আমি কিন্তু ক্রাশ খাচ্ছি। তাতে আমার কি শুনি? তুমি খাচ্ছ, খাও না। এভাবে বিনা পয়সা আমাকে খাওয়াচ্ছ, খাওয়াও, বাট অন্য কাউকে খাওয়ালে? হৃদি আরও অভিমান করলো। কি? কিছু না। চলো যা রাগ দেখাচ্ছে। বাপরে, দাঁড়ো পাগলি, তোমায় দেখি একটু লাইনে আনতে হবে। এই শোনো না। কি হয়েছে? জানো, মনটা সবসময় চায় যে তোমায় প্রপোজ করি। এটা শোনার সাথে সাথেও আমার দিকে খুশির লোক নিয়ে তাকালো। বাট শুনতেই তো। বাট কি? বাট তোমার মতো এত সুন্দরী কিউট মেয়ে যদি আমার গার্লফ্রেন্ড, তাহলে তো সরকার আমার উপরে ট্যাক্স বসাবে এত সুন্দরী গার্লফ্রেন্ড রাখার জন্য। এবার তো রীতি মুখে হাত দিয়ে হেসে যাচ্ছে। তো দিবা? পারবো না তো দিতে, অনেক স্যালারি কম। যদি একটু বাড়িয়ে দিতেন তবে ট্রাই করে দেখতাম আর কি। পাগল একটা। আচ্ছা রিদি, তুমি কি ঘুমাও না নাকি? ঘুমাই তো। কেন? তুমি যদি ঘুমাতে তাহলে রাতে দিনে আমার স্বপ্নে যাওয়া আসা করতে না। হৃদয় এবার লজ্জা পেয়ে বলল, 100 বার যাব, তাতে তোমার কি শুনি? জি, অসুবিধা নেই, তবে ভাড়া দিতে হবে। এভাবে আর যখন তখন আসতে যেতে পারবে না। তা কত ভাড়া দিতে হবে শুনি? বেশি না, দিনের দুবেলা তোমার হাসি মাখা মুখটা দেখালেই চলবে। এবার তো হৃদয় পুরাই ক্ষীর হয়ে গেছে। লজ্জা আমার দিকে তাকাতে পারছে না, মাথাটা নিচু করে আছে। এই, তুমি এত সুন্দর কেন? কেন, ক্ষতি আছে নাকি? ক্ষতি নেই, তবে ভয় হয় যে। কেন? তোমায় যদি লাক্স কোম্পানির লোকেরা ক্যাটরিনা কাইফ ভেবে অ্যাড দেওয়ার জন্য তুলে নিয়ে চলে যায় তাহলে কি হবে? তাই? হৃদয় আর কিছু বলতে পারছে না। আমি এবার ওর বাহারটা ধরতেই হৃদয় আরও লজ্জা পেয়ে গেল। এই করছোটা কি? কিছু করছি না, শুধু আমার মনের ফিলিংসগুলো তোমার মনে শেয়ার করছি। হৃদয় লজ্জায় না তাকাতে পেরে গাড়িতে উঠে বলল। ও সিটে বসে আছে আর আমি গেটে হাত দিয়ে ওর দিকে ঝুঁকে, কি হলো? ও মাথা তুলছে না। আমি এবার ওর মুখে হাত দিয়ে মুখটা তুলতেই এবার তো পুরো গালগুলো লাল হয়ে গেছে লজ্জায়। আমার দিকে তাকাতে পারছে না। আমি আবারও মাঝে মাঝে মনে হয়। কি মনে হয় শুনি? চাঁদের পাশে তারা থাকার মতো আমি তোমার পাশে আছি। সত্যি আমি কতটা লাকি। তাই? আচ্ছা, তোমার হৃদয় কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা গো? মানে? না মানে হলো কিছু শপিং করতাম আর কি। কি কি করতা শুনি? অনেক কিছু তো করতাম। আগে বলো, ভালোবাসা পাওয়া যাবে? এবার তো রীতি পুরো ইমপ্রেস। এবার কান্নারে বলল, পাওয়া যাবে। আমি ওর চোখে থেকে তাকিয়ে আছি। তা ট্যাক্স লাগবে নাকি এত সুন্দর মহিলা থেকে ভালোবাসা নিতে? এই চুপ করো না, আর কত লজ্জা দিবা? আমি এবার ওর হাসি মাখা মুখটার মুঠো করে নিয়ে আবার ওর বুকের বা পাশে নিয়ে আসলাম। ও দেখছে বাট বুঝতে পারছে না ঠিক। এই কি করলা এটা? তোমার হাসিটা আমার বুকের কানে সে যত্ন করে তুলে রাখলাম, যদি কেউ চুরি করে নেয়। তাই? জি, ভাবছি ওকে প্রপোজটা করে দেবো, বাট খুব ভয় লাগছে। তবু এই একটু বাইরে বেরিয়ে আসো তো। হৃদি বেরোতে আমি সামনে হাঁটু মুড়ে ওর দিকে হাঁটতে এগোলাম। তবুও খুব ভয় করছে, বুকটা কেমন জানি দূর দূর করছে। আমি চোখ বন্ধ করলাম এবার। হৃদি খুশি হয়েছে আমাকে এভাবে দেখে। ও বলছে, কি হলো বলো না, কি বলবা? ওই ওই ওই। আমি ভয়ের চড়ে নিজের অজান্তেই বলছি, বসের মেয়ে, আমার স্যালারি বাড়িয়ে দিলে ভালো হতো। এটা বলে আমি চোখ খুললাম। চোখ খুলতেই দেখি হৃদি সাপের মতো ফোঁস করছে। কুত্তা হারামি। এটা বলে গাড়িতে চেপে গেল আর চিৎকার করে বলল, কুত্তার বাচ্চা, ফ্লার্ট তো বেশ ভালো করেই করতে পারিস। আমি গেলাম। হায় হায়, হৃদি তো আমাকে একা ফেলে চলে গেল। আচ্ছা ভাইরা, আপনারা বলেন আমি কি করব? ভয় তো সবারই হয় প্রপোজ করার সময়। পরদিন আমি অফিসে গিয়ে
প্রথমে হৃদির কেবিনে ঢুকলাম। আমাকে দেখতেও আগুন হয়ে গেল। আমার দিকে এগিয়ে এসেই কি চাই কুত্তা? যা দূর হ আমার চোখের সামনে থেকে, যা বলছি। আমি হঠাৎ করে ওই মুখটা আমার মুখের কাছে এনে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁটটা চাপিয়ে দিলাম আর ওর ঠোঁটে কামড় বসিয়ে দিলাম। হৃদয় আমার চুলগুলো টেনে ধরে আছে রেগে। ও আমার দুটো পায়ের ওপর ওর পা দুটো রাখলো। আমি ওকে জড়িয়ে নিলাম। তাতে আরও রেগে গেল। অবশেষে আমি ওকে ছেড়ে দিলাম। ও আমার দিকে তাকিয়ে সাপের মতো ফুসফুস করছে রাগে। মনে হচ্ছে আমার থাপ্পড় খাওয়ার পালা এসে গেছে। আমার সামনে শার্টটা তুলতেই আমি দুটো গালে হাত দিলাম। সরি, প্লিজ মারবে না, আমার লাগবে। ওদিকে আমার গালে না, হাত তুলে ঠোঁটে হাত দিই। বেশ মিষ্টি ছিল তো। আর বলছিলে না স্যালারি বাড়ানো লাগবে, বাড়িয়ে দেব। তবে এই মিষ্টি আমার প্রতিদিন খাওয়াতে হবে। বাইরে আমি এবার নিজে লজ্জা পেয়ে গেলাম। আমি মেয়েদের মতো ছুটে নিজের কেবিনে এলাম আর নিজে আনমনে হাসতে লাগলাম। কিছুক্ষণ আমার কেবিনে বসে থেকেই আবারও আমি হৃদির ওখানে গেলাম। আসতে পারি? জি আসো। আমি হৃদির সামনে যেতেই ওদিকে দু চোখ নামিয়ে দাঁড়িয়ে আছে। আমি এবার বললাম, যে মেয়ে আমার সাথে সারাক্ষণ ঝগড়া করে আসছে আমার সামনে চুপ, কি ব্যাপার? হৃদি কোনো জবাব না দিয়ে অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আমি ওর কাঁধে হাত দিলাম। আমায় ভালোবাসো? জি না, আর ফোন করার এখন আর মুড নাই। আমার দিকে তাকাও। হৃদি না তাকিয়েই, তুমি চলে যাও এখান থেকে। গেলে তোমার সাথে করে নিয়ে যাব। কেন? তুমি যে আমার রানী, তাই। ফান করো না প্লিজ নাইম, আমার ভালো লাগছে না। আমি সিরিয়াসলি বলছি, আই লাভ ইউ। জি, মুভিটা অনেকবার দেখেছি। আর কিছু? আমি এবার ওর কাছ থেকে হাতটা নামিয়ে ওর সামনে গিয়ে, এমন করছো কেন? জানি না। জানি না মানে? নাইম প্লিজ তুমি এখান থেকে চলে যাও। আমি তোমাকে ভালোবাসি হৃদি। আমি আর তোমায় ভালোবাসি না। যে ভালোবাসার মানুষকে সহ্য করতে পারে না তাকে কিভাবে ভালোবাসা যায় শুনি? ও আচ্ছা, মহারানীর বুঝি এই নিয়ে রাগ অভিমান হয়েছে? আমি ওর দুটো হাত ধরে ওর চোখের দিকে তাকালাম। তোমার মন খারাপ, আমার শহরে বৃষ্টি নামতে পারে। বুঝলাম না। তুমি যে মন খারাপ করে আছো তাতে আমার দু চোখ ভিজতে পারে। হৃদি রাগ দেখিয়ে বলল, ভিজুক, তাতে আমার কি? তোমার কি মানে? তুমি না আমায় ভালোবাসো? জি বুঝতাম, এখন আর না। আমি আর হাত দুটারও চেপে ধরলাম। আমার চোখের দিকে তাকিয়ে বলতে পারবে? সাথে সাথে আমার বুকে ঝাঁপিয়ে পড়ল। না পারবো না। তাহলে বললে কেন? আমার বুঝি রাগ হয় না? জি, তোমার এতটাই রাগ যে ফায়ার গাড়ি কিভাবে ডাক দেওয়া লাগতো। ওই কুত্তা প্রপোজ কর। আর কতদিন এভাবে আমায় কষ্ট দিবি? হ্যাঁ, আমি ওর দিকে তাকালাম। প্রপোজ তো আমি করতে পারি না। জানি তো, ফ্লার্ট করতে পারো তুমি শুধু। হুম, ওই করো আমায় প্রপোজ। এই তো ছেলে ভারী বিপদে পড়ে গেলাম। এই মেয়েটা আজ আমায় মেরেই ফেলবে। টেবিলে কিছু প্লাস্টিকের ফুল ছিল, তার মধ্যে থেকে একটা গোলাপ ফুল নিয়ে ওর সামনে হাঁটু মোড়ে, ও হেল হলো না। তোমার ওই পটল ছেঁড়া দুটো চোখ, খুদরির মতো নাক, টমেটোর মতো গাল, গাজরের মতো ঠোঁট, আর তোমার কুমড়োর মতো শরীর দেখিয়া এই নাইম পাগল হয়ে ভালোবেসে ফেলেছে। যদি তুমি চাও আমরা বিয়ে করতে পারি। হৃদিতে এবার হো করে আসছে, মুখে হাত দিয়ে আর ঘাড় নেড়ে সায় দিল। জি, আমিও এই বাঁশকঞ্চিটাকে ভালোবেসে ফেলেছি, তাই আমিও বিয়ে করতে চাই। আই লাভ ইউ। আই লাভ ইউ টু পিচ্চি পণ্ডিত। এই বলে আমার হাত থেকে গোলাপটা নিল আর আমার দিকে তাকিয়ে খুব আসছে। ওই তুমি এত হাসাও কেন? তোমার হাসি মাখা মুখটা দেখলে যে আমার মনটা ভরে যায়। তাই? আমার পাগলটা। জি, তার জন্যই তো এত কথা শোনালে। তুমি তাহলে আমায় ওভাবে রাগ দেখালে কেন? তোমায় ওভাবে দেখলে যে আমার কষ্ট হয়। তাই হৃদয় এবার আমার কপালে কিস দেওয়ার ট্রাই করলো, বাট পারছে না। আমার কাঁধ পর্যন্ত আসছে। আমিও হাসছি ওকে দেখে। ও রেগে আমার পেটে ওর কোণে দিয়ে একটু গোতা দিল। ও বাবারে, মেরে ফেললো। এটা বলে আমি মাথা নিচু করলাম আর সাথে সাথে আমার গলা জড়িয়ে ধরে কিস করে দৌড়ে বেড়ে যেতে নিল। আমি তাকে ধরে ফেললাম। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে আছি আর ভাবছি এভাবে যেন আমরা সারা জীবন একে অপরের সাথে থাকতে পারি, দুজন দুজনের পাশে সারা জীবন। তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এইভাবেই থাকতে পারি। তো বন্ধুরা, কেমন হয়েছে গল্পটা অবশ্যই কমেন্ট করবেন। আর গল্পটা এখানে শেষ করা হলো। পরবর্তী গল্পে অবশ্যই দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।